রেডিও মিলনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের উপন্যাস অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা, প্রথম পর্ব। বাসু সাহেবের গাড়িটা যখন হাওড়া জেলা আদালতের আঙিনায় পৌঁছল তখনও মধ্যাহ্নবিরতির প্রায় আধ ঘন্টা বাকি। হাওড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীরোদবরণ মুখার্জির সঙ্গে ওর একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে নুন রেসেসে। কয়েকটা কাগজে সই করিয়ে নিয়ে যেতে হবে। কৌশিক কিংবা কোনো জুনিয়রকে পাঠিয়েও কাজটা সারা যেত, কিন্তু নীরোদবরণের সঙ্গে ওর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল এককালে, তাই নিজেই এসেছেন দেখা করতে। ম্যাজিস্ট্রেট আদালতে আছেন শুনে বাসু সাহেব গুটি গুটি সেখানে গিয়ে দর্শকের আসনে বসলেন। যে কোনো কারণেই হোক আদালতে আজ যথেষ্ট ভিড় রয়েছে। শুনলেন গয়না চুরির মামলা, আসামি এক স্ত্রী লোক। পোশাক পরিচ্ছদ দিন মলিন, কিন্তু রীতিমতো সুন্দরী এবং সুতনুকা। সুঠাম চেহারা, নাকমুখ খুবই আকর্ষণীয়, আর আশ্চর্য গভীর অতলান্ত ওর চোখ দুটো। রং খুব একটা ফর্সা নয়, বয়স আন্দাজ 24-25। মলিন বসন সত্ত্বেও তাকে ঠিক ঝি ক্লাসের বলে মনে হচ্ছে না। সাক্ষীর কাঠগড়ায় বসে আছে এক মাঝবয়সী লোক। দেখে খেটে খাওয়া মানুষ বলেই মনে হলো। দাড়ি কামায়নি, পরনে টুইলের ডোরাকাটা হাফ শার্ট আর প্যান্ট, পায়ে চপ্পল। প্রতিবাদীর তরফে সাক্ষীকে যিনি জেরা করছেন তিনি একজন তরুণ অ্যাডভোকেট, সুদর্শন, সুসজ্জিত, কিন্তু অভিজ্ঞতা কিঞ্চিত কম বলে মনে হলো বাসু সাহেবের। তরুণ উকিলটি জিজ্ঞেস করল, রাতটা ছিল কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। আগে তা তো বলতে পারবো না হুজুর, আমি তো আর পাঁজি দেখিনি। না মানে বেশ অন্ধকার ছিল? আগে না, রাস্তায় জোরালো বাতি ছিল, তাছাড়া হোটেলের সামনেও নিয়ন বাতি সাইনবোর্ডের জোর আলো ছিল। মানুষজন চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। ও, তার মানে রাস্তার সব কিছু তুমি দেখতে পাচ্ছিলে? আগে সেই কথাই তো বারে বারে বলছি হুজুর। না মানে আসামিকে ঠিক চিনতে পেরেছিলে? আগে হ্যাঁ, এই নিয়ে 3 বার সে কথা বললাম হুজুর। তুমি তখন মোটর গাড়িটা থেকে কত দূরে? তা ওই 20-50 হাত হবে, মেপে দেখিনি গো। তুমি ওইখানে দাঁড়িয়ে কি করছিলে তখন? ওই যে বললাম হুজুর, তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি ওই বৃষ্টিটা ধরার অপেক্ষা করছিলাম গাড়ি বারান্দার তলে। তো রাস্তায় তখন আর কেউ ছিল না? আগে না, শুধু ওই আমরা দুজন। বৃষ্টি পড়ছিল বলে লোকজন তো বেশি। তোমায় যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও, ফালতু কথা বলবে না। তুমি কি দেখলে? ওই মেয়েটি সে সময় কি করছিল? আবার সে কথা বলবো হুজুর? এইমাত্র তো বললাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার বলছি। আমি ছিলাম ওই মেয়েটির পিছন বাগে। সে আমাকে দেখতে পাচ্ছিল না। আর সে গাড়ির পেছন দিকে ডিকিটা খুলে তার ভিতর থেকে একটা সুটকেস বার করেছিল। জাস্ট আ মিনিট, সে মোটর গাড়ির পিছনের ডিকিটা খুললো কি করে? সেটা খোলাই ছিল নাকি তালা খুলে ডালাটা ওঠালো? তা তো বলতে পারবো না হুজুর। আমি যখন ওকে প্রথম নজর করি তার আগেই ও ডিকির ডালাটা 2 হাত ধরে তুলে ফেলেছে। তারও আগে সে কি করছিল, কিভাবে ডিকির ডালা খুলেছিল তা আমি জানি না। অলরাইট, তারপরে কি হলো? আগে ওই মেয়েটি সুটকেসটা 2 হাতে ধরে রাস্তায় নামালো, তারপর ডালাটা খুললো। এবারেও সে চাবি দিয়ে খুললো কিনা তা তুমি দেখোনি? আগে কি করে দেখবো হুজুর, আমি তো তখনও তার পেছন বাগে ছিলাম। তারপর কি হলো? তারপর হুজুর ওই সুটকেস থেকে কিসব বার করে 2 পকেটে ভরতে শুরু করে দিল। কিসের 2 পকেটে? আগেই তো বলেছি হুজুর, ওর গায়ে বর্ষাতি ছিল। সেই বর্ষাতির 2 পকেটেই। কিরকম বর্ষাতি ছিল ওর গায়ে? এইরকম? আসামির পরিধানে ঘটনার সময় যে বর্ষাতিটা ছিল বলে বাদীপক্ষ দাবি করেছেন ইতিপূর্বেই,
সেটি পিপলস এক্সিবিট হিসেবে আদালতের দেওয়ালে একটা হ্যাঙ্গারে ঝোলানো ছিল। ওইটাই কিনা হলপ করি তো বলতে পারবো না হুজুর, তবে ঠিক ওই রকমই একটা ডাক ব্যাগ রেনকোট। তারপর কি দেখলে বলো। তারপর হুজুর ওই মেয়েটি সুটকেসটা বন্ধ করে তাড়াতাড়ি গাড়ির ডিকিতে নামিয়ে দিল, আর তখনই গাড়ির ডিকির ডালাটা বন্ধ করে দিল। তারপর তো সে আমার দিকেই আসছিল, হঠাৎ আমাকে দেখে চমকে উঠল, তারপর পাশ কাটিয়ে মোটেলের ভিতরে ঢুকে গেল। আচ্ছা, মেয়েটি সে সময় কি রঙের শাড়ি ব্লাউজ পরেছিল তা কি তোমার মনে আছে? হ্যাঁ হুজুর, হলুদ রঙের তাঁতের শাড়ি, লাল পাড়, আর ওই লাল রঙেরই ব্লাউজ। এখনো উনি তাই পরে আছেন। তারপর কি হলো? বৃষ্টিটা ধরে গেছে দেখে আমি আমার নিজের কাজে চলে গেলাম। রাত তখন কত হবে? ঘড়ি দেখিনি হুজুর, তবে এটুকু মনে আছে যে মোটেল ঘরে তখন টিভিতে 7:30টার বাংলা খবর হচ্ছে। তারপর তুমি থানায় এজাহার দিতে গেলে, তাই তো? না হুজুর, সে কথা আমি কখন বললাম। আমি ফিরে এসেছি রাত তখন আন্দাজ ওই 9টা। তখন দেখি মোটেলের সামনে পুলিশের জিপ এসেছে, কিছু যেন তদন্ত হচ্ছে। আমার কৌতূহল হলো, লোকজনকে জিজ্ঞেস করি শুনলাম যে হোটেলের সামনে দাঁড়ানো একটা গাড়ির ডিকির ভেতর থেকে নাকি গয়না চুরি হয়েছে। এই নিয়েই পুলিশি তদন্ত চলছে আর কি। ওই কথা শুনে আমি ইন্সপেক্টর সাহেবকে জানাই আমি কি দেখেছি। এরপর কি প্রশ্ন করবে তরুণ উকিলটি স্থির করে উঠতে পারছিল না। সে নিজের আসনে ফিরে এলো, আসামির সঙ্গে নিম্নকণ্ঠে কি যেন আলোচনা করল। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, তুমি যখন ওর পিছনে ছিলে তখন কি করে বুঝলে যে সে সুটকেসের ডালা খুলছিল? কি করে বুঝলাম এ প্রশ্নের জবাব কি দেব হুজুর? সচক্ষে দেখলাম সে নিচু হয়ে সুটকেসের ওপর ঝুঁকে পড়েছে, দেখলাম ডালা দুটো উঠে গেল, তারপর সেখান থেকে কিসব জিনিস বের করে নিয়ে পকেটে ভরলো। এরপর আপনারা কেমন করে বোঝাই যে আমি কেমন করে বুঝলাম সে ডালা খুলেছিল হুজুর? আচ্ছা, তুমি কি চেয়ার থেকে উঠে হুজুরকে দেখাবে যে মেয়েটি কি ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকে ওই সুটকেসটা খুলছিল? সাক্ষী উঠে দাঁড়ালো। বিচারকের দিকে পেছন ফিরে সে সামনের দিকে ঝুঁকে দেখালো ব্যাপারটা। তার হাঁটু ভাঁজ খেল না। তারপর আবার চেয়ারে গিয়ে বসে পড়ল, বেশ হাসি হাসি মুখ। একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, তুমি তো তখন জানতে না যে ওই গাড়িতেই মেয়েটা আসেনি, তাহলে তুমি এক দৃষ্টে ওইভাবে ওকে দেখছিলে কেন? ওর বয়স 50 হলে নিশ্চয়ই অত খুঁটিয়ে দেখতুম না হুজুর। ইতিমধ্যে বৃষ্টিতে ওর শাড়ি সায়া ভিজে একেবারে সপসপে হয়ে গেছিল, তাই উনি যখন সামনের বাগে ঝুঁকে ওই সুটকেস থেকে কিছু বার করছিলেন, ওই তখন আমি হুজুর এক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর কি। ওর পেছন দিকটা? হ্যাঁ, ওই শুদ্ধ ভাষায় যাকে মানে নিতম্ব বলে আর কি। উকিলবাবুর কান দুটি লাল হয়ে উঠল। হুজুর, বলছিলাম যে এই নুন রিসেসের আগেই কি এই সাক্ষীর জেরাটা শেষ করা যায় না? বিচারক তরুণ উকিলের দিকে তাকালেন। ইফ দ্য কোর্ট প্লিজ, আমার আর মাত্র 2-3টি প্রশ্ন আছে, কিন্তু তা পেশ করবার আগে আমি আসামির সঙ্গে কিছু আলোচনা করতে চাই। মহামান্য আদালতের নিশ্চয়ই স্মরণে আছে যে এটা একটা আদালত কর্তৃক অ্যাসাইন কেস। পূর্ব প্রস্তুতি ছাড়াই এটা আমাকে হঠাৎ গ্রহণ করতে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি মধ্যাহ্ন বিরতির পরে বাকি যেটাটুকু করবেন। আদালত অ্যাডজার্ন হয়ে রইল, আবার 2টোর সময় আদালত বসবে। আসামি পুলিশের জিম্মায় থাকবে। আদালত ফাঁকা হতে শুরু করেছে। বাসু সাহেব এগিয়ে গিয়ে বিচারকের চেম্বারের দরজায় সৌজন্যমূলক করাঘাত করেই পাল্লাটা খুলে ফেললেন। মুখার্জি সাহেব একটা চুরুট ধরাতে যাচ্ছিলেন, বললেন, আরে আসুন আসুন, আপনি পেছনে এসে বসেছেন দেখেছি, চলবে? নো থ্যাঙ্কস, আমি পাইপা শক্ত, চুরুট চলে না। কেসটা কিসের? গয়না চুরির। 90% চান্স গিল্টি ভার্ডিক্টই হবে, তবে আমি চেষ্টা করব আইন মোতাবেক ন্যূনতম শাস্তি দিতে। কথাটা শুনে রীতিমতো চমকে উঠলেন বাসু সাহেব। কেস চলাকালীন কোনো বিচারক কখনো এ জাতীয় কথা বলেন না, বলতে নেই। অবশ্য ইনি জজ নন, ম্যাজিস্ট্রেট। কেস তো শেষ হয়নি এখনো, এখনই গিল্টি ভার্ডিক্ট হবে ধরে নিচ্ছেন কেন? পুলিশ কেসটাকে বজ্র আটুনি দিয়ে বেঁধে ফেলেছে। মেয়েটিও কপরদক্ষী না,
সরকারি খরচে আদালত একজন ইয়াং লয়ারকে নিয়োগ করেছে, আমি করেছি। সিনিয়ররা এসব কোর্ট অ্যাপয়েন্টেড কেস নিতে চায় না। তাছাড়া জুনিয়রদের উৎসাহিত না করলে তারাই বা দাঁড়াবে কি করে বলুন? রাইট। আচ্ছা, সামান্য একটা গয়না চুরির কেসে এত লোক হয়েছে কেন আদালতে? দুটো হেতুতে। প্রথমত, গয়নার মালিক একজন সুবিখ্যাত বোম্বাইওয়ালা চিত্রতারকা পুষ্পা দেবী। দ্বিতীয়ত, গয়নার মূল্য 2 লক্ষাধিক টাকা। দর্শকদের আশা ছিল চিত্রতারকা আদালতে স্বয়ং উপস্থিত থাকবেন, তাই এত ভিড়। কিন্তু তিনি আসেননি। কই দিন, কি কাগজে সই করে দিতে হবে, দিন। কাজকর্ম সেরে বিচারকের খাস কামরার বাইরে এসে দেখেন জনশূন্য আদালতে একজন মাত্র লোক দাঁড়িয়ে আছে। ওকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে দেখেই লোকটি এগিয়ে এলো। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ দত্তগুপ্ত। চিনতে পেরেছি। আপনি তো এই মামলার কোর্ট অ্যাপয়েন্টেড ডিফেন্স কাউন্সিল। কিছু বলবেন আমাকে? না, বলার কি আছে, আমাকে তুমিই বলবেন স্যার। আপনাকে একটা প্রণাম করব বলে দাঁড়িয়ে আছি। হাইকোর্টে আপনাকে দেখেছি দূর থেকে। ল পাস করার আগেও ক্লাস পালিয়ে আপনার কেস অ্যাটেন্ড করতে গেছি স্যার, আপনার আর্গুমেন্ট শুনবার আকর্ষণে। আজকের দিনটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কারণ এটাই আমার জীবনের প্রথম কেস। যদিও জানি কেসটা হারবো, কিন্তু আজই আপনাকে প্রণাম করবার সুযোগটা এসে গেল। আমার এখানকার কাজ মিটে গিয়েছে, বাড়ি ফিরবো। তা তুমি কি করবে প্রসেনজিৎ? লাঞ্চ করবে না? আমরা ব্যারিস্টার নই স্যার, উকিল। সকালেই এক পেট ভাত খেয়ে আদালতে এসেছি। কেসটা কেমন বুঝছো? অ্যাবসলিউটলি হোপলেস। অথচ মুশকিল কি জানেন স্যার, আমি অন্তর থেকে বিশ্বাস করতে পারছি না যে রুবি ওই গয়নাটা চুরি করেছে। রুবি নিশ্চয়ই ওই আসামির নাম। তা চোরাই মালটা কি? এক পাটি জড়োয়ার ব্রেসলেট। কোথায় পাওয়া গেছে? ওর ভ্যানিটি ব্যাগে। এক পাটি? শুনলাম 2 লাখ টাকার গয়না। আসলে বাদ বাকি কোথায় তা পুলিশ এখনো জানে না। স্ট্রেঞ্জ। সব গয়না পাচার করে ও এক পাটি ব্রেসলেট ভ্যানিটি ব্যাগে রেখে দেবে কেন? প্রসিকিউশন কি এভিডেন্স সাপ্লাই করার ঠিকা নিয়েছে নাকি? তাহলেই বলুন স্যার। এদিকে প্রত্যক্ষদর্শী সাক্ষীটা একেবারে ঝুনো নারকেল, এক চুল টলাতেই পারছি না তাকে। প্রসেনজিৎ, তুমি একটা নির্জন ঘরে আমাকে নিয়ে যেতে পারো? তোমাকে কয়েকটা টিপস দিতাম। মিথ্যে সাক্ষী যারা দেয় তাদের পেড়ে ফেলার বিশেষ কতকগুলো প্যাঁচ আছে। উৎসাহে প্রসেনজিৎ লাফিয়ে ওঠে। নাজির বাবুর কাছে গিয়ে বাসু সাহেবের পরিচয় দিতে তিনি স্বয়ং এগিয়ে এলেন। নত হয়ে নমস্কার করলেন একবার, আর একটা ঘরের তালা খুলে দিয়ে বললেন, আপনারা কথা বলুন স্যার, কেউ ডিস্টার্ব করতে আসবে না। শোনো প্রসেনজিৎ, জেরা যখন করবে তখন ঝড়ের মতন একটার পর একটা প্রশ্ন করে যাবে। কাগজপত্র দেখবে না, ডাইনে বাঁয়েও তাকাবে না। সাক্ষীর ভ্রুর মধ্যে টার্গেট স্থির করে মেশিন গান চালিয়ে যাবে। থিওরিটিক্যালি বলা সহজ, কিন্তু বাস্তবে কি হয় দেখলেন তো। সহদেব কর্মকার, মানে ওই পুলিশের ভাড়া করা সাক্ষী, আমার প্রত্যেকটা প্রশ্নের কীরকম রসিয়ে রসিয়ে জবাব দিচ্ছিল দেখেছেন, আমাকে টন্ট করে করে। তা তুমি ওকে টন্ট করে জবাব দেওয়ার সুযোগ দিচ্ছিলে কেন? অলরাইট, লেটস প্লে আ গেম। ধরা যাক তুমি সহদেব কর্মকার আর আমি প্রসেনজিৎ দত্তগুপ্ত। আমি তোমাকে যেটা করব তুমি আমাকে টন্টিংলি জবাব দাও। রেডি স্যার। সহদেব, তুমি যখন 9টার সময় ফিরে এলে তখন তুমি বলছো যে পুলিশ তদন্ত করছিল। তখন গাড়ির মালকিন ফিল্ম স্টার মিস পুষ্পা সেখানে নিশ্চয়ই ছিলেন না? আগে না, সে কথা তো আমি বলিনি। তিনি ছিলেন বই কি, তিনি খুব উত্তেজিত হয়েছিলেন। তার পরিধানে কি রঙের শাড়ি ছিল? শাড়ির রং? ব্লাউজের রং? আমার মনে নেই। তিনি তো ভিড়ের মধ্যে ছিলেন। কি রঙের পাড় ছিল শাড়িতে? কি আশ্চর্য, আমি তো তাকে এত লক্ষ্য করে দেখিনি। তখন সেই রাত 9টায় বৃষ্টি পড়ছিল? আগে না। তার মানে পুষ্পা দেবীর গায়ে রেইনকোট ছিল না? আগে না। রাস্তার জোরালো বাতি এবং মোটরের নিয়ন বাতি তখনও যথারীতি জ্বলছিল? হ্যাঁ। আচ্ছা, পুষ্পা দেবীর বয়স 50-এর কম? কি আশ্চর্য, আমি তার বয়স জানবো কি করে? পুষ্পা দেবীর বয়স 50-এর কম? বলছি তো স্যার, আমি জানি না। পুষ্পা দেবীর বয়স 50-এর কম। সহদেব, 3 বার একই প্রশ্ন করলাম, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না সহজ প্রশ্নটা, জবাব দাও। আগে হ্যাঁ। তিনি ওই আসামিরই বয়সী, 2-5 বছর এদিক ওদিক হতে পারে, তাই তো? আগে তাই। এবার তুমি হুজুরকে বুঝিয়ে বলো
কি কারণে তুমি পুষ্পাদেবীর মতো সুন্দরী তরুণী সুবিখ্যাত চিত্রতারকার পরিধানে কি ছিল জানো না, অথচ রেনকোটের নিচে আসামি কি রঙের শাড়ি পরেছিল, কি রঙের ব্লাউজ এবং শাড়ির কি রঙের পাড় তা তুমি লক্ষ্য করেছো এবং মনে রেখেছো। শ্রুতিধর জগন্নাথ তর্ক পঞ্চাননের মতো অনর্গল ভাষায় তা তুমি হুজুরকে শুনিয়েও চলেছ। বলো, আনসার দ্যাট কোয়েশ্চেন। প্রসেনজিৎ কিছু বলার আগেই বাসু চট করে এক পা এগিয়ে ওপাশে ফিরে বললেন, অবজেকশন ইউর অনার, আর্গুমেন্টেটিভ। বলেই উনি আবার নিজের জায়গায় ফিরে এলেন। দেওয়ালে টাঙানো স্যার আশুতোষের একটি ছবিকে উদ্দেশ্য করে বললেন, ইউর লর্ডশিপ, আমি দেখাতে চাইছিলাম এই সাক্ষী আদ্যন্ত পুলিশের নির্দেশ মেনে তোতা পাখির মতো বুলি কপচিয়ে যাচ্ছে। পুষ্পাদেবীর মতো সুবিখ্যাত চিত্রতারকাকেও লক্ষ্য করে দেখেনি, অথচ বর্ষাতির নিচে আসামির শাড়ির পাড় কি রঙের ছিল তা ওর মনে আছে। হাউ, এটা কি বিশ্বাসযোগ্য? ওয়ান্ডারফুল। এভাবে দাঁড়াও দাঁড়াও, আমার জেরা এখনো শেষ হয়নি। এরপর আমি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আসামিকে ওই ডাকব্যাগ বর্ষাতিটা গায়ে দিয়ে পেছন ফিরে ঝুঁকতে বলবো। তারপর ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো, আপনি যে প্রোফাইলটা এখন দেখছেন ইওর অনার, তাই দেখা যাবে যদি ওই ভাগ্যহীনার গায়ে আমি এখন 4-5 বালতি জল ঢেলে দিই, তবু ওর শাড়ি বা সায়া সপসপে হয়ে ভিজে যাবে না। বর্ষাতির জন্য তখনও ওই হতভাগিনীর ভদ্র ভাষায় যাকে নিতম্বের প্রোফাইল বলে, তাই অভদ্র অসভ্য ভাড়া করা সাক্ষী তার পিছুটি ভরা চোখ মেলে দেখতে পাবে না। এতেই প্রমাণিত হচ্ছে সহদেব কর্মকার ঘটনাস্থলে আদৌ ছিল না, আদ্যন্ত সাজানো বুলি তোতা পাখির মতো কপচিয়ে যাচ্ছে। আমার এই অ্যানালিসিস যদি ভুল হয়, তাহলে মহামান্য সহযোগী সরকার পক্ষের উকিল এই সাক্ষীকে রিডাইরেক্ট প্রশ্ন করে প্রতিষ্ঠা করুন, প্রথমত কি কারণে সহদেবের মতো পিপিং টম সুন্দরী চিত্রতারকার সাজ পোশাকটা লক্ষ্য করেনি, অথচ ওই ভাগ্যতারিতার মলিন শাড়ির পাড়ের রংটা পর্যন্ত মনে রেখেছে। দ্বিতীয়, বর্ষাতি গায়ে দেওয়া সত্ত্বেও আসামির শাড়ি সায়া ঝিরঝিরে বৃষ্টিতে কি করে ভিজে সপসপে হয়ে গেল। এবং 3 নম্বর, বর্ষাতি পরা মেয়েটির নিতম্বের প্রোফাইল দেখবার মতো রঞ্জন রশ্মির দৃষ্টি ওই পিপিং টম কোথায় পেল। প্রসেনজিৎ এগিয়ে এসে দ্বিতীয়বার ওকে প্রণাম করল। নিজের ওপর আস্থা রাখো প্রসেনজিৎ, নিজের ওপর আস্থা রাখো। তুমি প্রাণপাত করে লেখাপড়া শিখেছ, ল পাস করেছ, ভদ্র শিক্ষিত বংশের সন্তান তুমি। তোমাকে টন্টিংটনে মিথ্যে সাক্ষী দিয়ে ওই অভদ্র অসভ্য লোকটা পার পেয়ে যাবে। বিকেলের জেরায় ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে হবে। আন্ডারস্ট্যান্ড? উইশ ইউ বেস্ট অফ লাক। পরদিন সকালে ল লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিলেন বাসু সাহেব। রানু তার হুইল চেয়ারে পাক মেরে ল লাইব্রেরিতে এসে ঢুকলেন। একটি মেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। তাই মর্মান্তিক বার্তাটা তো ইন্টারকমেই জানাতে পারতে। পারতাম, আশঙ্কা হলো তুমি যদি দেখা না করো। মেয়েটি কোনো লিগ্যাল অ্যাডভাইস নিতে আসেনি, শুধুমাত্র তোমাকে একটা প্রণাম করতে এসেছে। শুধুমাত্র প্রণাম করতে? তা হঠাৎ প্রণাম কেন? তা বলেনি, শুধু বলেছে ওর নাম রুবি রায়, হাজতে ছিল, ছাড়া পেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। তা ওই মেয়েটির পরনে কি হলুদ রঙের তাঁতের শাড়ি রয়েছে, লাল পেড়ে আর ওই লাল রঙের ম্যাচিং ব্লাউজ? বাবা, তুমিও যে পাকা ডিটেকটিভের মতো শুরু করলে। এসব টিকটিকি সুলভ বদ অভ্যাস তো তোমার ছিল না, কি করে জানলে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি। মেয়েটির আর কোনো দ্বিতীয় পোশাক নেই, আমি জানি। ও কপরদক্ষিণা। ভুল হলো মিস্টার হোমস, মেয়েটি একটি স্কাই ব্লু রঙের অস্টিন চালিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম গাড়িটা কার, ও বলল ওর। ও আদৌ কপরদক্ষিণা নয়। ওয়েল, আই এম সরি দেন। তা পেন নাম করতে দিলে কি ফি লাগে? লাগে 100 টাকা। কারুর যদি দাঁতটি নড়ে 4 টাকা মাসুল ধরে। প্রণাম করার ইচ্ছে জাগে, 100 টাকা ট্যাক্সও লাগে, বুঝলে? রেফার সেকশন 21। মানে? রেফারেন্স পাবে। চোরের উপর বাটপাড়ি করে আমি ওটা মাঝে মাঝে লুকিয়ে পড়ি যে, আবল তাবল। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। কি ব্যাপার, হঠাৎ পেন নাম কেন? আপনি যেন জানেন না। আমি তো জানি, কিন্তু তুমি জানলে কি করে?
মিস্টার দত্তগুপ্তই বললেন, অন্যায় করেছে। আইনজীবীদের মন্ত্রগুপ্তি অভ্যাস করতে হয়। বসো বসো। ওর দোষ নেই। সকালে তিনি রীতিমতো আমতা আমতা করছিলেন। নিশ্চিত জেল হবে বুঝে নিয়ে যখন নিজেকে প্রস্তুত করছিলাম, তখনই হঠাৎ ঘটে গেল একটা অঘটন। আফটারনুন সেশনে প্রসেনজিৎবাবু একটা নোভার মতো বেমক্কা জ্বলে উঠলেন। নোভা? নোভা কাকে বলে তুমি জানো? কেন জানবো না। কতদূর পড়াশোনা করেছো? বিএসসি 3rd ইয়ার পর্যন্ত। বাবা মারা যাবার পর পরীক্ষাটা আর দেওয়া হয়নি। ফিজিক্সে অনার্স ছিল। যাক, সে কথা। যে কথা বলছিলে বলো। আগে হ্যাঁ, প্রসেনজিৎবাবু কালবৈশাখী ঝড়ের মতো যেন ধেয়ে এলেন। উপর্যুপরি প্রশ্নের ধাক্কায় সহদেব কর্মকার তো একেবারে ফ্ল্যাট। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে বেকসুর খালাস দিলেন। আদালতের সিনিয়র উকিলের দল মিস্টার দত্তগুপ্তকে অভিনন্দন জানিয়ে ফিরে যাবার পর আমি ওকে প্রশ্ন করেছিলাম, ম্যাজিকটা হলো কি করে? কিন্তু আর একটা ম্যাজিকের সমাধান যে এখনো হয়নি রবি। তুমি কপরদক্ষিণা নাকি ওই অস্টিন গাড়িটার মালকিন? দুটোই সত্যি স্যার, কিন্তু ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। লাগুক না, অসুবিধে কি আছে? আমার এখন মক্কেল টক্কেল নেই, হাতে কোনো কেসও নেই। বলো বলো, গল্পটাই বরং শোনা যাক। দাঁড়াও, তার আগে রানু, মানে আমার বেটার হাফকেও বরং ডাকি। রানু, একবার এদিকে এসো তো। রানু দেবী এলেন। রুবি বলতে শুরু করলো, আমার মা ছোটবেলায় চলে গেছেন। বাপের কাছেই মানুষ। বাবা লেখাপড়ার সুযোগ পাননি, তাই আমাকে স্কুল কলেজে পড়িয়েছিলেন। তিনি ছিলেন আসানসোলে আপকার গার্ডেন্সে এক ডাক্তারবাবুর গাড়ির ড্রাইভার। ডাক্তারবাবু নিঃসন্তান ছিলেন। আমরা থাকতাম ওই বিরাট বাড়ির আউট হাউসে। শুধু লেখাপড়াই নয়, বাবা আমাকে ড্রাইভিংও শিখিয়েছিলেন। এছাড়া কলেজে অভিনয় করেও একটু নামটাম হয়েছিল আর কি। পরপর 2 বছর বার্ষিক সোশ্যালের নাটক উৎসবে নায়িকার পাঠ করি। স্থানীয় কাগজে লেখালেখি হয়। তারপরেই হঠাৎ একই বছরে 6 মাস আগে পিছু ডাক্তারবাবু আর বাবা চলে গেলেন। এরকম অবস্থায় ডাক্তারবাবুর বউ, মানে আমি যাকে মামুনি বলি, তিনি বললেন আউট হাউসে থেকে পড়াশোনা শেষ করতে। কিন্তু আমার ঘাড়ে যে তখন অন্য ভূত চেপেছে। নাটকের দলের একজন আমায় বোঝালো যে এই লাইনে কত কিছু সম্ভব। আমারও দৃঢ় বিশ্বাস এসে গেল যে সিনেমা আর টিভিতে সুযোগ পেলে প্রচণ্ড সুনাম করব, ফিল্ম স্টার হব আর কি। প্রচুর অর্থ, প্রচুরতর গ্ল্যামার। মামনির অজান্তে ওই লোকটার কাছে গিয়ে আমি অভিনয় শিখতে থাকলাম। লোকটার নাম জগৎ মল্লিক। খুব চোস্ত হিন্দি বলতে পারেন। তিনি বলতেন বম্বের যে কোনো স্টুডিওতে জগৎ মল্লিককে নাকি কেউ চেনে না, কিন্তু ঝানুদাকে নাকি সবাই এক ডাকে চেনে। অস্বীকার করে লাভ নেই, আমি ওই ঝানু মল্লিকের প্রেমে পড়েছিলাম। ঝানুর তখন 32। কোনো ক্রমে দুজনে বোম্বাইতে পৌঁছতে পারলেই কেল্লাফতে। বাবার জমানো টাকার পুটুলিটা তুলে দিয়েছিলাম ঝানুদার হাতে। কথা ছিল ঝানুদা বোম্বাইয়ে পৌঁছে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করবে, তারপর টেলিগ্রাম করে জানাবে। রেজিস্ট্রি বিয়েটা হবে বোম্বাইতে। আমার 20-30টা বিভিন্ন পোজে তোলা রঙিন ফটো সঙ্গে করে নিয়ে গিয়েছিল ঝানুদা, ওখানকার লোকেদের দেখাবে বলে। কিন্তু সেই যে ব্যাপারটা হলো, তারপর আর কোনো খোঁজ পাইনি। আমি অনেক খোঁজে কোনো রকমে কলকাতায় বিখ্যাত পরিচালক মৃণাল সেনের স্ত্রীর মাধ্যমে তার সঙ্গে দেখা করলাম। মৃণাল সেন তো বললেন ঝানু মল্লিক নামে তিনি কাউকে চেনেনই না, বনফুলের মন্ত্রমুগ্ধ কাহিনীর একটি চরিত্র বাদে। তিনি বোম্বাইয়ের ঋষিকেশ মুখার্জিকেও ফোন করেন। না, সেখানেও ঝানু মল্লিক নামে কোনো চরিত্র নেই। তাঁরই পরামর্শে আমি পুলিশে একটা ডায়েরি করে রাখি। আর গাড়িটা? সেটাও এক বিচিত্র গল্প। ঝানু মল্লিক আমার সর্বস্ব নিয়ে পালিয়ে যাবার পর, থানায় এজাহার দেবার পর, সে কথা মামুনির কাছে লুকিয়ে রাখা সম্ভবপর হলো না। উনি বকাঝকাও করলেন, আবার আমাকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেনও প্রচুর। আমি তখনও জানতাম না যে আমার দুর্দশার কাল শেষ হয়নি। এই 4 বছর মামনিকে রোজ সকাল সন্ধ্যা গাড়ি করে বেড়াতে নিয়ে যেতাম। সকালে প্রাতঃভ্রমণে আর বিকালে আশ্রমে মহারাজের ভাষণ শুনতে। সেটুকুও সহ্য হলো না ভগবানের। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মামনি, ক্যান্সার। আমি প্রাণ দিয়ে সেবা শুশ্রূষা করলাম। তারপর মামনির এক ভাসুর পেলেন, জেঠিমার সেবা করতে নয়, তার সৎকার এবং সৎকারান্তে সম্পত্তির দখল নিতে। মৃত্যুর দিন 3 আগে এক রাত্রে মামনি আমার হাতে তুলে দিলেন একটা টাকার প্যাকেট। বললেন, এটা তোর, আর
আর এই খামখানা রাখ। আমার আমার শ্রাদ্ধ শান্তি মিটে গেলে এটা এটা শীতলবাবুকে দেখাস, তিনি ব্যবস্থা করবেন। মামনি, এমন করো না, তুমি ঠিক সেরে উঠবে, বিশ্বাস রাখো নিজের ওপর। না রে মা, আমার শরীর, আমি সব টের পাচ্ছি। পরে খুলে দেখেছিলাম সেটা, কাগজ ছিল দুখানা। শীতলবাবু আসানসোলের একজন সিনিয়র উকিল, মামনির স্বামীর বন্ধু। তাকে একটি পত্র লিখে উনি অনুরোধ করেছেন অস্টিন গাড়িটির মালিকানা রুবি রায়ের নামে ট্রান্সফার করে দিতে। সঙ্গের চিঠিটা ছিল একটা কাঁচা সেলডেড। ডাক্তারবাবুর মৃত্যুর পর বাবার কাছে নগদে 20,000 টাকা নিয়ে নাকি তিনি আকাশে নীল ওই অস্টিন গাড়িটা তাকে বিক্রি করে দিয়েছিলেন। জাল বিক্রয়পত্র। এছাড়া মামনির উইল করে দেবার সুযোগ ছিল না আদৌ। মামনির শ্রাদ্ধ শান্তি মিটে যাবার আগেই ব্লু বুক জমা দিয়ে নাম পাল্টানোর ব্যবস্থা করলেন শীতলবাবু। গাড়ির মালিকানা পেলাম আমি, কিন্তু আউট হাউসে থাকাটা চুকে বুকে গেল। আগে খেয়াল হলে মামনির কাছ থেকে কিছু বাড়ি ভাড়ার রসিদ করিয়ে নিতে পারতাম, সেসব আর করা হয়নি। ঠিক করেছিলাম প্রথমে টালিগঞ্জে চেষ্টা করব, টিভি সেন্টারেও। অভিনয় তো করতেই হবে। কলকাতার কয়েকজন নামকরা পরিচালক আর প্রযোজকদের কাছেও যাব। এদিকে টাকারও দরকার, তারপর না হয় যাব বোম্বে। মামনির দেওয়া 1,000 টাকা আর গাড়িখানা নিয়ে কলকাতার দিকে রওনা দিলাম। বেলুড়ের কাছাকাছি পৌঁছে গাড়িতে একটা গন্ডগোল দেখা দিল। ঘটনাচক্রের কাছেই ছিল একটা মোটেল। উপায় না দেখে সেখানে একখানা ঘর ভাড়া নিলাম। আর সেখানেই পেলাম একটা দারুণ খবর। বোম্বাইয়ের বিখ্যাত চিত্রতারকা পুষ্পা দেবী নাকি পরদিন ওই মোটেলে এসে উঠবেন। পুষ্পা দেবী বাঙালি, বাবা নেই, মা আছেন। বেলুড়ের এক আশ্রমে সন্ন্যাসিনীর জীবনযাপন করেন তিনি, সংসারের বাইরে। পুষ্পা প্রায় আমারই সমবয়সী, হয়তো 2-1 বছরের বড়। পুনে ইনস্টিটিউট থেকে বেরিয়ে ঋষিকেশ মুখার্জির একটা বইতে ছোট্ট একটা চরিত্র পায়, দারুণ সুনাম করে তাতে। তারপর বছরখানেকের মধ্যেই 5-7টা ছবিতে কন্ট্রাক্ট পায়। সম্প্রতি গোয়ালিয়রের রাজপরিবারের এক দূর সম্পর্কের নজওয়ান জনার্দন গায়কোয়াড়ের সঙ্গে পুষ্পার এনগেজমেন্ট হয়েছে। জনার্দন কোটিপতি, অনেকগুলো মিলের মালিক। বিয়ে হবে জনার্দনের ইচ্ছা গোয়ালিয়রে, আবার পুষ্পার ইচ্ছা বোম্বাইতে। এখনও যদিও তারিখ বা ভেনিউটা স্থির হয়নি। বোম্বাই থেকে প্রমিলার মেড সার্ভেন্ট রুক্মিণীও এসেছে। তার জিম্মায় ঘরদোর রেখে ওরা ট্যাক্সি নিয়ে সারদা আশ্রমে গেল সকালেই। পুষ্পা আর প্রমিলা দুপুরে ওখানে প্রসাদ পাবে। মুশকিল হলো এই যে মোটেলের গ্যারেজ ঘরের মাপ লেটেস্ট মডেল কন্টেসার চেয়ে ছোট। অবশ্য ম্যানেজার আশ্বস্ত করেছে তাতে অসুবিধা নেই, গাড়িটা রাস্তার ধারেই পার্ক করা থাকবে আর সেটার ওপর ওয়াটারপ্রুফ হুড পরানো থাকবে, আর পাহারাদার থাকবে রাত 10টা থেকে সকাল 6টা। দুর্ভাগ্যবশত পুলিশের মতে চুরিটা হয়েছে সন্ধে রাতে। সে সময় বৃষ্টি পড়ছিল। কন্টেসা গাড়ির চালক গেছিল স্থানীয় সিনেমা হলে শোলে দেখতে। মোটেলের একটা জমাদারনি বলে সেও নাকি দেখেছে কে যেন গাড়ির পিছন দিকটা খুলছিল ওই সন্ধে রাতেই 7টা সাড়ে 7টায়। ও ভেবেছিল যাদের গাড়ি তারাই খুলছে, তাই আর লক্ষ্য করে দেখেনি। কারণ জমাদারনির মনে আছে মেয়েটি পরেছিল একটা জমকালো শাড়ি, মানে যে শাড়ি পরে আমি প্রথমে এসেছিলাম। আমি বিকেলে বেরিয়েছিলাম, রাত 8টায় ফিরে আসি। তখনও চুরির কথাটা জানাজানি হয়নি। ট্যাক্সি করে পুষ্পা আর প্রমিলা ফিরে আসে রাত 9টায়। তারপর তাদের নজর পড়ে ব্যাপারটায়। কন্টেসা গাড়ির পিছন দিকের ডিকিটা খোলা। পুলিশ আসে 9:30টায়। আমি এসব কিছুই জানতাম না। রাত 11:30টায় ঘরে বেল বাজে। উঠে গিয়ে দোর খুলে দেখি পুলিশ। বেশ কিছু লোকও এসে ভিড় করেছে। তাদের মধ্যে ওই সহদেব কর্মকারও ছিল। আচ্ছা, ওই ব্রেসলেটটা সেটা কে কেমন করে ঢুকিয়ে দিল তোমার ভ্যানিটি ব্যাগে, জানো কিছু? থাক না স্যার ও প্রসঙ্গ, মুক্তি যখন পেয়েই গেছি। না, মুক্তি তো পেয়েছো, কিন্তু কেসটা তো মেটেনি। অন্তত আমার কৌতূহলটা মেটেনি। বলো, এক পাটি ব্রেসলেট কে কোন সুযোগে তোমার ভ্যানিটি ব্যাগে ভরে দিল? আপনি আমাকে উদ্ধার করেছেন ঠিকই, কিন্তু আমি তো স্যার আপনার মক্কেল নই। বলবো সত্যি কথাটা? চুরিটা তুমিই করেছিলে? আগে না, আমি চোর নই। ঘটনার দিন সন্ধে। জাস্ট আ মিনিট,
ঘটনার দিন বলতে নিশ্চয়ই যেদিন চুরিটা হয়, তাই না? তা সেক্ষেত্রে সেটা কত তারিখ ছিল, কি বার? আগে হুজুর, তারিখটা ছিল 27 মে, বুধবার এবছর, মানে এই 1987 সন, 1394। তিথিটা ছিল হুজুর কৃষ্ণা ত্রয়োদশী, তবে নক্ষত্রটা মনে নেই। দ্যাটস আ গুড ওয়ান। ফিজিক্স অনার্সের ছাত্রীরাও তাহলে আজকাল তারাশঙ্কর পড়ে, হ্যাঁ? যাকে যা বলছিলে বলে যাও। ঘটনার দিন সন্ধ্যায় 5:30 নাগাদ আমি মোটেল থেকে বেরিয়ে পড়ি। ওই মোটর রিপেয়ারিং শপে যাই, সরেজমিনে জানতে যে গাড়িটা মেরামত হতে আর কতদিন লাগবে। আকাশ মেঘলা থাকায় ওয়াটারপ্রুফটা হাতে নিয়ে যাই। সত্যি কথা বলতে কি, মোটেলের কাউন্টারে যে ভদ্রলোক বসে থাকেন তিনি কিন্তু কিছু মিছে কথা বলেননি, তার সাক্ষ্যে অন্তত। তিনি সত্যি দেখেছিলেন সন্ধে 5:30 নাগাদ আমাকে বাইরে বেরিয়ে যেতে, কাঁধে ওয়াটারপ্রুফ। তবে আমার শাড়ি আর ব্লাউজের রংটা তিনি বোধহয় পুলিশের শেখানো মতোই বলেছিলেন। সে কথা ওর মনে না থাকাই স্বাভাবিক। যা হোক, আমি কাউন্টারে চাবিটা জমা দিয়ে যাই। চাবির নম্বর 2/1। বাই দ্য ওয়ে, আপনি কি মোটেলটা দেখেছেন স্যার? কেন বলো তো? তাহলে একটু বর্ণনা দিই, বুঝতে সুবিধা হবে। 1 তলায় 5টা গ্যারেজ, রোলিং শাটার। দোতলায় 3টি সাধারণ ভাড়া দেবার ঘর, প্রত্যেকটিতে সংলগ্ন বাথরুম ও কিচেনেট। আমার ঘরটা ছিল বারান্দার শেষ প্রান্তে। তার নম্বর 2/1। মাঝের ঘরখানা ফাঁকা ছিল। এপাশের ঘরে বাসিন্দা ছিল, কিন্তু কে ছিল তা জানি না। সেই ঘরটার নম্বর 2/3। দোতলার বাকি দুটো ঘর ম্যানেজারের কোয়ার্টার্স কাম অফিস। 3 তলায় পাশাপাশি 2খানি মাত্র ঘর, ভিআইপি এয়ার কন্ডিশন রুম, ডবল ভাড়ার। সে দুটি ভাড়া নিয়েছিলেন পুষ্পা আর প্রমীলা। আমি পুষ্পা দেবীর সঙ্গে আলাপ করার জন্য খুব উতলা হয়ে উঠেছিলাম। যদি ওর মাধ্যমে বোম্বাইয়ের কোনো প্রযোজক বা পরিচালকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। কিন্তু পুষ্পা একেবারে আত্মগোপন করে থাকতে চাইছিলেন। ঘরের বাইরে বার হবার সময় রাজস্থানী কুলবধূদের মতো আকণ্ঠ ঘোমটা টেনে বার হচ্ছিলেন, তাই সংকোচ হচ্ছিল। আমি এটাও লক্ষ্য করেছি, মোটেল রেজিস্টারেও উনি সই করেননি। দুটো ঘরই প্রমীলা পাণ্ডের নামে বুক করা। যা হোক, আমি মোটর রিপেয়ারিং শপে ছিলাম রাত 7:15 পর্যন্ত। আধ ঘন্টা টানা বৃষ্টির পর আমি বর্ষাতি গায়ে দিয়ে মোটেলের দিকে ফিরতে শুরু করেছি তখন। কিন্তু পথে নামতেই আবার ঝেঁপে বৃষ্টি এলো। উপায় না দেখে একটা বাসস্ট্যান্ডে শেডের তলায় দাঁড়িয়ে পড়লাম। মিনিট 15 সেখানেই ছিলাম, তাই ওই সময়ের জন্য আমার কোনোই অ্যালিবাই ছিল না। বাস শেডের নিচে আরও লোক ছিল বটে, কিন্তু সবাই অচেনা আমার। মোটেলে ফিরে আসি 8টা নাগাদ। তখন ঝিরঝিরে বৃষ্টিটা থেমে গেছে। এই সময় একটা সামান্য ঘটনা ঘটে, যার অবশ্য কোনো তাৎপর্য নেই। না 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 না, তাৎপর্য আছে কিনা তা আমাকেই বিচার করতে দাও। পুঙ্খানুপুঙ্খভাবে তুমি জানাও ওই ব্রেসলেটটার ব্যাপারে। শুনুন তবে, আমি কাউন্টারে এসে চাবিটা চাইলাম। ম্যানেজার ভদ্রলোক কি একটা বই তন্ময় হয়ে পড়ছিলেন। অন্যমনস্কভাবে পিছন দিকে হাত বাড়িয়ে কিবোর্ড থেকে একটা চাবি নিয়ে আমার হাতে দিলেন। আমি চলতে শুরু করেই দেখি সেটা 2/3 নম্বর ঘরের চাবি। এটা নয়, আমার চাবির নম্বর 2/1। তখন ভদ্রলোক চোখ তুলে দেখলেন। ও আচ্ছা, আপনার নামটা যেন কি? রুবি রায়। আমার ঘরটা বারান্দার ও প্রান্তে। আমি নিঃসন্দেহ আমার চাবির নম্বর 2/1। সো সরি ম্যাডাম। এই বলে 2/3 নম্বর চাবিটি ফেরত নিয়ে 2/1 নম্বর চাবিটি আমার হাতে দিলেন। আমি কিছুটা এগিয়ে গিয়ে অকারণে পিছন ফিরে তাকালাম। দেখি ভদ্রলোক কিন্তু তার বইয়ের পৃষ্ঠায় ফিরে যাননি, সেটা ওর গ্লাসটপ টেবিলে উপর করে রাখা আছে। আর উনি অ্যাটেন্ডেন্স রেজিস্টারখানায় কি যেন দেখছিলেন। সে যাই হোক, উপরে এসে তালা খুলে ঘরে ঢুকলাম। ব্যবসা গরম গেছে সারাদিন। স্থির করলাম স্নান করব। দরজায় ছিটকিনি দিয়ে বাথরুমে গেলাম স্নান করতে। হোটেল বা মোটেলের বাথরুম সচরাচর যেমন হয়, টাওয়াল রাখে মোটেলের তোয়ালে, সোপ হোল্ডারে মোটেলের সাবান। আমি সুটকেস থেকে শ্যাম্পু বার করছিলাম। সেটা রাখবো বলে সংলগ্ন কাবার্ডের পাল্লা খুলতে গিয়ে চমকে উঠি একেবারে। কাবার্ডটা ছোট্ট, মাত্র 2টি কাচের তাক। একটা পাল্লা বন্ধ ছিল আর একটা পাল্লা খোলা। অবাক হয়ে দেখি নিচের তাকে রাখা আছে একটা জড়োয়া ব্রেসলেট। স্নান করা মাথায় উঠল। আলোর কাছে এসে ভালো করে পরীক্ষা করলাম। না, নকল জিনিস তো নয়। সাচ্চা পাথর বসানো সোনার জড়োয়া ব্রেসলেট। লকিং অ্যারেঞ্জমেন্ট নিখুঁত, যা নকল ব্রেসলেটে থাকে না।
ভাবলাম এই ঘরের পূর্বতন বাসিন্দা স্নানের আগে হাত থেকে ব্রেসলেটটা খুলে রেখেছিলেন, স্নানান্তে সেটা হাতে পড়তে ভুলে যান। কিন্তু এক পাটি কেন? অনেকেই এক পাটি ব্রেসলেট পরে, বিশেষ করে অপর হাতে রিস্ট ওয়াচ পরলে। প্রথমে স্বাভাবিকভাবে ভাবলাম ব্রেসলেটটা ম্যানেজার বাবুর কাছে জমা দিই, কিন্তু তখনই মনে হলো ব্রেসলেটটার দাম না হোক 5-7 হাজার তো হবেই, সাচ্চা হিরে পান্না হলে তো আরও বেশি হবে। ভদ্রলোকের বিশ্বাস কি বলুন? যে মেয়েটির গহনাটা খোয়া গেছে সে হয়তো মনে করতে পারবে না কোথায় খুলে রেখেছিল। তাই স্থির করলাম পরদিন সকালে লোকাল থানায় চলে যাব, একটা এফআইআর লজ করে ওটা থানায় জমা দিয়ে রসিদ নেব। শুধু তাই নয়, একজন শ্যাকরা ডেকে রীতিমতো ওজন করিয়ে পাথর গুনতি করে ভ্যালুয়েশন কষে বার করে পাকা কাজ করে রাখবো, যাতে আসল ব্রেসলেটটা বদলে কেউ একই রকম ইমিটেশন গয়না না বানিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে গয়না চুরির অপরাধটা বুমেরাং হয়ে আমার ঘাড়েই ফিরে আসতে পারে। থানা বলতে পারে আসল গয়নার বদলে আমি ওই নকলটা জমা দিয়ে দিয়েছি। এইসব কথা ভাবতে ভাবতে মাথায় একটা ব্রিলিয়ান্ট আইডিয়া এসে গেল। কাল সকালে ঘুম থেকে উঠেই 3 তলায় চলে যাব। আমি জানতাম দক্ষিণ দিকের ঘরটা পুষ্পার, সে ঘরে বেল দেব, বলবো আমি খুব বিপদে পড়ে ওর শরণাপন্ন হয়েছি। উনি একজন বিখ্যাত মহিলা, উনি গয়নাটা থানায় জমা দিলে ওসব তঞ্চকতা হবার আশঙ্কা থাকবে না। আমার এই 2/1 নম্বর ঘরের পূর্ববর্তী বাসিন্দার পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা একটা টেলিগ্রাম করব। এই সূত্রে পুষ্পার সঙ্গে ঘনিষ্ঠতা হবে, আমার সততায় সে মুগ্ধ হবেই। আমি ওর অটোগ্রাফ চাইব, হয়তো ওর বিয়েতেও আমাকে নিমন্ত্রণও করবে। সে তো দারুণ ব্যাপার, সেক্ষেত্রে সহজেই ওর সাহায্যে বোম্বাইয়ের চিত্রজগতের সঙ্গে পরিচিত হয়ে যাব। তারপর ওই গল্পটা কার যেন স্যার? পঞ্চতন্ত্রের না ঈশপের? সেই যে সে এক কুম্ভকার মনে মনে ভাবছিল রাজা হলে সে কি কি করবে। ভাবতে ভাবতে হঠাৎ কাকে যেন ক্যাঁত করে এক লাথি মারল, আর তার হাড়ি কলসি স্তূপ। বুঝলাম, রাত ভোর হওয়ার আগেই পুলিশ এলো, তাই তো? ইতিমধ্যে বিশুকে নিয়ে রানুদেবী ফিরে এসেছেন। বিশু একটা চাকাওয়ালা ট্রলি ঠেলে ঠেলে নিয়ে আসছিল, তাতে ওদের 3 জনের ব্রেকফাস্ট। সুজাতা কৌশিক 2-4 দিনের জন্য কিসের একটা ইনভেস্টিগেশনে কলকাতার বাইরে গেছে, সুকৌশলীর নিজেদের কাজে। এভাবে এসব কি? এসব কি মানে? ব্রেকফাস্ট আমরাও খাবো। তুমি বরং ওই বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এসো। হাজতে কাল রাত্রে তোমাকে এমন কিছু পোলাও কালিয়া খাওয়ায়নি যে আজ সকালে অজীর্ণ হবে। রুবি হাসতে হাসতে বাথরুমের দিকে চলে যায়। সেই সময়ে টেলিফোনটা বেজে ওঠে। ব্যারিস্টার সাহেবের চেম্বার বন্ধ থাকলে টেলিফোন লাইনটা ডাইরেক্ট করা থাকে। রানু তুলে নিয়ে শুনলেন। কথা মুখে হাত চাপা দিয়ে কর্তার দিকে ফিরে বললেন, হাওড়া থেকে প্রসেনজিৎ দত্তগুপ্ত ফোন করছেন। ফোনটা এদিকে দাও। কনগ্রাচুলেশনস ইয়াং কাউন্সিলর, দিস ইজ পিকে বাসু। কিসের জন্য স্যার? খবরের কাগজে পড়লাম সবটা, খুবই ভালো লাগলো, তবে কয়েকটা কথা বলার আছে। হ্যাঁ স্যার, বলুন। মক্কেলকে সব কথা খুলে বলেছ, ক্ষতি নেই, কিন্তু আর কাউকে বলো না, কৃতিত্বটা তোমারই। দেখো প্রসেনজিৎ, উড়ান তুবড়ির মাল মশলা তার নিজস্ব, সে শুধু একটু আগুনের ছোঁয়ার প্রত্যাশায় থাকে। আমি ওই অগ্নিসংযোগটুকু করে দিয়ে এসেছিলাম মাত্র। ও হ্যাঁ, ভালো কথা, রুবি রায়ের ব্যাপারটা কিন্তু আমার মতে এখনো মেটেনি। সে বেচারি খালাস পেয়েছে বটে, কিন্তু তার হিউমিলিয়েশনের জন্য সে তো খেসারত দাবি করতে পারে। সে কথা কিছু ভেবেছ? না, সে কথা তো ও আমাকে কিছু বলেনি। ও কেমন করে জানবে ওর অধিকারের সীমা? যাই হোক, রুবির বিরুদ্ধে লিখিত অভিযোগটা দায়ের করেছিল কে? পুষ্পা? না, পুষ্পা দেবী বরাবরই ব্যাকগ্রাউন্ডে ছিলেন। এফআইআর এ সই করেছিলেন প্রমিলা পান্ডে, কিন্তু সে তো পুলিশেরই পরামর্শে। হতে পারে, কিন্তু অভিযোগ দায়ের করেছিল প্রমিলা, মানে সই করেছিল প্রমিলা। আমি হয়তো খেসারত দাবি করব। যেহেতু ও তোমার মক্কেল, তাই হয়তো ওরা তোমার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা মিটিয়ে নিতে চাইবে। ব্যাপারটা মানে? কোন ব্যাপারটা? কি আশ্চর্য, বিনা দোষে আমাদের মক্কেল 2 দিন যে হাজতবাস করলো, এটা কি তুমি এরই মধ্যে ভুলে গেলে নাকি? এখন কোথাও চাকরির জন্য দরখাস্ত করতে হলে ওকে লিখতে হবে যে ওকে একবার পুলিশে ধরেছিল, প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়েছে। এসবের খেসারত নেই। শোনো, তোমার কাছে কেউ যদি কোনো অ্যাপ্রোচ করে, তুমি বলবে যে রুবি রায় বর্তমানে আমাদের জয়েন্ট মক্কেল, আমি সিনিয়র, তাই কেসটা তুমি আমাকে রেফার করে দেবে। বোঝা গেল? সত্যি সত্যি কিছু খেসারত পেতে পারি নাকি?
তার কিছুটা নির্ভর করছে ওদের ইচ্ছের ওপর, আর কিছুটা আমার ওকালতির প্যাঁচ। আচ্ছা, তোমার পুঁজি এখন কত? গুনে দেখিনি, বড় মাপের নোট আর একখানাও নেই। 50, 20, 10 টাকার কিছু আছে, আর খুচরো। গুনে দেখতে সাহস হচ্ছে না। কেন স্যার? তুমি কি চাকরি খুঁজছো? নিশ্চয়ই। মাথার উপর ছাদ, নিরাপত্তা, আহার্য আর হাত খরচা, এটুকু হলেই সব রকম সম্মানজনক কাজ করতে রাজি। কলকাতায়। খাবারটা খেয়ে নাও আগে। টোস্ট ঠান্ডা হয়ে গেলে অখাদ্য হয়ে যায়। রানু, আমার অ্যাড্রেস বুক দেখে ওই রায় সুনীল কুমার, সল্টলেক বিবি ব্লক নাম্বারটা ধরো তো। অচিরেই দূরভাষণে যোগাযোগ হলো। কি খবর সুনীল? বেবি সিটার বা মেট্রন জাতীয় কাউকে জোগাড় করতে পারলে? না দাদা, মনোমতো একটা মেট্রন জোগাড় করতে আমরা কর্তাকে নিয়ে অন্য হয়ে গেলাম। বাচ্চাটার বয়স কত? এই তো 3 বছর। হ্যাঁ, কেন, আপনার খোঁজে কেউ আছে? তাহলে তোমরা দুজনেই চাকরি করতে যাচ্ছ কিভাবে? কোনো আপনজন জাতীয় মানে পিসিমা মাসিমা জোগাড় করে ফেলেছো নাকি? না, মল্লিকা উইদাউট পে ছুটি এক্সটেন্ড করেছে। আমার মনে হয় এখন একটাই সলিউশন বাকি। ফার্স্ট স্টেপ হলো ধর্মান্তর গ্রহণ, সেকেন্ড স্টেপ দ্বিতীয়বার বিবাহ করা। সেটা নিতান্তই সাময়িক সমাধান, কারণ এভাবে তো বারে বারে সমস্যার সমাধান করা যাবে না। দ্বিতীয় পত্নীটি সন্তান সম্ভবা হলে তৃতীয়বার বিয়ে করতে পারো, কিন্তু জানোই তো আইনস্টাইনের মতে বিশ্বপ্রপঞ্চ চতুর্মাত্রিক, 4th ডাইমেনশনে গিয়ে ঠেকে যাবে। তার চেয়ে আমি বরং একটা সহজ সলিউশন দিই। বলুন দাদা। তার আগে বলো, তুমি একটা গাড়ি কিনবার তাল করছিলে, কিনেছো? না, কিন্তু হঠাৎ এই কথা কেন? আমি একজনকে পাঠাচ্ছি, সে তোমার অনেক কাজ করে দেবে। সকালে ড্রাইভ করে তোমার বাচ্চাকে নার্সারি স্কুলে পৌঁছে দেবে, তারপর তোমাদের দুজনকে অফিসে পৌঁছে দিয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসবে, স্নান করাবে, খাওয়াবে, খেলা দেবে, মানে যতক্ষণ না তোমাদের মধ্যে একজন ফিরে আসছো আর কি। সবটাই তো হেয়ালি হয়ে যাচ্ছে দাদা, আমার তো গাড়ি নেই, বললাম না। সে গাড়ি নিয়েই যাবে, নিজের গাড়ি, ছোট্ট একটা অস্টিন 4 সিটার। পেট্রোল, রিপেয়ার্স সেসব তোমার ব্যাপার, গাড়ির ভাড়া লাগবে না। আর গ্যারাজের ভাড়াও তুমি দাবি করবে না। ও খাবে তোমাদের সংসারে, কিন্তু রান্না করবার সময় পাবে না। থাকবে তোমাদের বাড়িতে, ওই মেজানাইন ঘরখানায়। তা ভদ্রলোকের বয়স কত? জানেনই তো দাদা, আমার বউ সুন্দরী, আর তার বয়সটাও কাঁচা। ভদ্র লোক নয়, ভদ্র মহিলা। মহিলা? আর এও সুন্দরী, কাঁচা বয়স। তবে তোমার কাঁচা বয়সের জন্য আটকাবে না, ও রীতিমতো আত্মরক্ষা করতে জানে। বয়সটা? আরে বয়সের জন্য আটকাবে না, ও তোমার বাচ্চাকে পড়াবে, খেলা দেবে, ড্রাইভারি করবে। লাইসেন্স অনেক দিনের, হাতও খুব স্টেডি। বুঝতেই পারছো, সেলফ ড্রিভেন কার ব্যবহার করে আসানসোল থেকে একা ড্রাইভ করে এসেছে। আর ওর ইন্টিগ্রিটি সম্বন্ধে আমার গ্যারেন্টি রইল। কত মাইনে দেবে তাই আগে বলো। দেখুন দাদা, পুরুষ মানুষ হলে আমি বলতাম, মহিলা এবং বয়সটাও জানি না, কুমারী সধবা কিংবা কিনা তাও জানি না। আমি বরং ফোনটা মল্লিকাকে দিচ্ছি, নিন কথা বলুন। হ্যাঁ দাদা বলুন। বাসু সবটা খুলে বললেন। সব শুনে মল্লিকা বলল, আমরা কোনো দরাদরি করব না, আপনি যা আদেশ দেবেন তাই মাথা পেতে নেব। দেখো মল্লিকা, ও কিন্তু ভালো ছাত্রী ছিল, না হলে আজকাল কেউ ফিজিক্স অনার্সে চান্স পায় না। বিএসসি পরীক্ষার ঠিক আগেই ওর বাবা মারা যান। তা তোমার কর্তাকে জিজ্ঞেস করো, বিএসসি পাস উইথ ফিজিক্স অনার্স, টিচার, স্কুলে সদ্য চাকরি পেলে প্রথমে সব মিলিয়ে কত টাকা মাইনে পেতে পারে। তার 1 টাকা কম হলেও কিন্তু আমরা রাজি নই। মেয়েটি জীবনে অনেক কষ্ট পেয়েছে, আর যেন না পায় সেটা একটু দেখো। আমরা রাজি, বিশেষ করে ওর গাড়িটাতে আমাদের অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ও কবে থেকে জয়েন করতে পারবে? তা ধরো গিয়ে ওই ঘন্টা 2-3-এর মধ্যে, মানে ওই নিউ আলিপুর থেকে সল্টলেক পৌঁছতে যতক্ষণ লাগে আর কি। ওই নতুন রাস্তা দিয়েই ওকে যেতে বলবো, ইস্টার্ন বাইপাস। আই নো অতটা সময় লাগার কথা নয়, কিন্তু ও তো কলকাতার রাস্তাঘাট সেভাবে চেনে না, আসানসোলে মানুষ হয়েছে, তাই অতটা সময় নিয়ে বলছি। অলরাইট? ওরা লোক খুব ভালো রুবি। মল্লিকা তোমার চেয়ে বছর 3-এর বড় হবে, দুজনেই চাকরি করে। কর্তা সরকারি স্কুলের টিচার আর গিন্নি অধ্যাপিকা।
গ্যারাজের ওপরে একটা মেজানাইন ঘর আছে, বোধহয় সেটাই তোমাকে দেবে। কথা বলতে বলতেই ড্রয়ারটা টেনে একটা চামড়ার ব্যাগ বের করলেন বাসু সাহেব। তার ভেতর থেকে 20খানি 100 টাকার নোট বের করে বাড়িয়ে ধরলেন রুবির দিকে। নাও ধরো। এটা কি স্যার? টাকা টাকা 2000 ধরো। আমি তো ধার চাইনি। আমিও ধার দিইনি। তবে দান? তাই কি পারি? আমি কি আর তোর মামুনি? এটা অ্যাডভান্স পেমেন্ট। ওই যে খেসারত আদায় করব তার থেকে কিছু অগ্রিম দিলাম তোকে, এই আর কি। আর সেজন্যই তো 2-3 ঘন্টা সময় চেয়ে নিলাম। 2-4টে জামা কাপড়, চপ্পল, সাবান, তোয়ালে এসব তো কিনে নিয়ে যেতে হবে। ওই লাল পেড়ে হলুদ শাড়িটাও যে তোর মতো ক্লান্ত। দাও রানু, একটা অ্যাডভান্স পেমেন্টের ভাউচার বানিয়ে দাও 2000 টাকার। আর সুনীলের ঠিকানা আর কলকাতার একটা রোড ম্যাপের জেরক্স কপি ওই বাঁদিকে ড্রয়ারে আছে, ওকে দাও। উইশ ইউ বেস্ট অফ লাক। রানু একটু পরে AAEI এর একটা রোড ম্যাপ আর ভাউচার এনে টেবিলের ওপর রাখলেন। পেন হোল্ডার থেকে কলমটা তুলে নিয়ে বললেন, এইখানে সই করো রুবি, 2000 টাকার অ্যাডভান্সের রসিদ। রুবি কোনো কথা বলল না। নির্দিষ্ট স্থানে সই দিয়ে দুজনকে প্রণাম করে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রানু টেবিল থেকে একটা ব্লটার উঠিয়ে নিয়ে ওই অ্যাডভান্স ভাউচারের ওপর রুবি যেখানে সইটা করেছিল সেখানটা ব্লট করলেন। ব্যাপারটা বাসুর নজরে পড়ল। জিজ্ঞেস করলেন, পেনটা লিক করছে নাকি? না, জলটা লবণাক্ত। ও যখন নিচু হয়ে সই করছিল। রুবি চলে যাবার ঘণ্টাখানেক পর টেলিফোনটা বেজে উঠল। প্রমীলা পান্ডে তোমাকে খুঁজছে, কথা বলবে? বাসু ইতিমধ্যে খবরের কাগজটা তুলে নিয়েছিলেন। সেটা নামিয়ে রেখে বললেন, আমার এমন কিছু বয়স হয়নি রানু যে প্রমীলা রাজ্য থেকে কেউ আহ্বান করলে সাড়া দেব না। এই কথার জবাব পরে দেব, নাও কথা বলো। নমস্কার প্রমীলা দেবী, বলুন। আমি PK বাসু। নমস্কার স্যার, আপনাকে বিরক্ত করার জন্য মাপ চাইছি। আমি হাওড়ার উকিল মিস্টার প্রসেনজিৎ দত্তগুপ্তকে ফোন করেছিলাম। তিনি বললেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। কি ব্যাপারে? রবি রায়ের ব্যাপারে। সে কি আপনার মক্কেল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ আমার সঙ্গে এ বিষয়ে যুক্ত আছে, কিন্তু রবি রায়ের বিষয়ে আইন সংক্রান্ত আলোচনা আমি কোনো আইনজীবীর সঙ্গেই করতে ইচ্ছুক। আপনার কোনো অ্যাটর্নি আছেন যিনি আপনার ব্যবসা সংক্রান্ত কাজকর্ম দেখেন? আজ্ঞে না, আমার ব্যবসায়িক আর আইন সংক্রান্ত কাজকর্ম আমি নিজেই দেখে থাকি। হ্যাঁ, দেখুন, মিস রায়ের তহবিল একেবারে তলানিতে এসে ঠেকেছে। ও এই শহরে কাজ খুঁজতে এসেছিল, কিন্তু এখন ওর পক্ষে কোনো রকম কাজকর্ম পাওয়া মুশকিল হয়ে পড়ছে, কারণ বেকসুর খালাস পেলেও একটা বিশ্রী পুলিশ রেকর্ড ওর বায়োডেটায় কালিমা লেপন করছে। আই অ্যাপ্রিশিয়েট। সেজন্যই আমি তাকে কিছু অর্থ দান করতে চাইছিলাম, তাই মিস্টার দত্তগুপ্তকে ফোন করায় উনি বললেন। বুঝেছি, কিন্তু দান তো সে নেবে না। নেবে না? আগে না, যদি আদৌ কিছু নেয় তা নেবে ক্ষতিপূরণ। সে তো একই কথা হলো। সার্টেনলি নট। এজন্যই বলেছিলাম আপনি আপনার অ্যাটর্নিকে পাঠিয়ে দিন। চ্যারিটি আর কম্পেনসেশন শব্দ দুটোর পার্থক্য যিনি বুঝতে পারেন। আপনি ভুল করছেন মিস্টার বাসু। ওই দুটো ইংরেজি শব্দের পার্থক্য বুঝতে গেলে ল পাস করতে হয় না। সত্যি বলতে কি, মেয়েটি নির্দোষ প্রমাণিত হওয়ায় আমি কিছুটা বিবেকের দংশন অনুভব করছি। রুবিকে দেখতে অনেকটা আমার ছোট বোনের মতো। হ্যাঁ, দেখুন, আপনি যদি আপনার অ্যাটর্নিকে কথা বলার সুযোগ দিতেন তাহলে এসব খেজুরে প্রসঙ্গ আদৌ উঠত না। ওকে দেখতে আপনার ছোট বোনের মতো না সতীনের মতো, এটা কোনো ফ্যাক্টরি নয়। সতীনের মতো? হোয়াট ডু ইউ মিন? কি মুশকিল, ওটা একটা কথার কথা। আপনিও জানেন, আমিও জানি, হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস হওয়ার পর ওই সতীন শব্দটাও পেতনি শাঁকচুনির মতো অলিক অবাস্তব হয়ে গেছে। হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যাঁ আছি। দানই হোক বা ক্ষতিপূরণ, আমি আপনার মক্কেলকে কিছু টাকা দিতে চাই। অ্যাকচুয়ালি আপনার অফিসে গিয়ে দিয়ে আসতে চাই। কখন সময় হবে আপনার? কলকাতায় আপনি আছেন কোথায়? হোটেল হিন্দুস্তান, লোয়ার সার্কুলার রোড। ওটা এখন আচার্য জগদীশচন্দ্র বসু রোড। সে যাকে। আর আপনার বান্ধবী?
মিস পুষ্পা এবং তার হবু বর? পুষ্পা আছে তাজ বেঙ্গল হোটেলে, আর জনার্দন ওদের আলিপুরের রেস্ট হাউসে। কিন্তু এসব কথা উঠছে কেন? এমনি। আপনি বিকেল 3টের সময় আসতে পারবেন? পারবো, অন্যান্য কথাও তখনই হবে। নমস্কার। নমস্কার। তুমি ইচ্ছে করে ভদ্রমহিলাকে ক্রমাগত খোঁচাচ্ছিলে কেন বলো তো? লোয়ার সার্কুলার রোডকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড না বললে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যায় না। যায় রানু, যায়। এ শহরের অনেক অনেক রাস্তা আছে যেগুলির রাজনীতি ব্যবসায়ীরা পার্টির খাতিরে নামকরণ করেছে। অল্প যে কয়েকটি ব্যতিক্রম আছে তার মধ্যে পড়ে আছে ওই আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, বিবেকানন্দ রোড, নেতাজি সুভাষ বা... বুঝেছি, কিন্তু সতীনের প্রসঙ্গ তুলে ওকে খোঁচা দিলে কেন? তুমি জানো না প্রমীলা দেবীর স্বামী অন্য একটি মহিলার সঙ্গে অন্যত্র থাকেন? সো হোয়াট? এটা তো উইমেন্স লিভের যুগ। বদলা নেবার জন্য প্রমীলা দেবী অন্য একজন পুরুষের সঙ্গে থাকলেই পারেন। সিম্পল। কাঁটায় কাঁটায় 3টের সময় প্রমীলা পাণ্ডে এসে ঢুকলেন। বয়স 30 থেকে 40 যে কোনো অঙ্ক হতে পারে। সৌজন্য বিনিময়ান্তে বাসু সাহেবের উল্টো দিকের সিটে বসে বললেন, আপনাকে না জিজ্ঞেস করেই কিন্তু আমি একটা কাজ করেছি। জনার্দনকে 3:30-র সময় এখানে আসতে বলেছি। হ্যাঁ, কিন্তু 3:30 কেন? আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট তো ছিল 3টের সময়। সেই জন্যই তো 3:30। জনার্দনের রাজত্ব নেই, কিন্তু পূর্বপুরুষের রাজ মেজাজটা আছে। ও এসে পড়ার আগে যাতে আমি আমার কথাগুলো বলতে পারি, সেজন্যই 8 ঘন্টার মার্জিন। সেক্ষেত্রে আমার প্রশ্ন, মিস্টার গায়কোয়াড়কে আপনি আসতে বললেন কেন? সৌজন্যবোধে। গয়না যা খোয়া গেছে তা আমার আর পুষ্পার। জনার্দন না মনে করে আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছি। তা কেন মনে করবেন উনি? বিয়েটা তো এখনো হয়নি, এনগেজমেন্ট হয়েছে মাত্র। আর গয়নাগুলো তো কিছুটা আপনার এবং অধিকাংশই পুষ্পা দেবীর। সত্যি কথা, কিন্তু অধিকাংশই জনার্দনের দেওয়া উপহার। ঠিক আছে, প্রথমে বলুন তো চুরিটা হলো কখন এবং কিভাবে? মেয়েটি যখন বেকসুর খালাস পেয়ে গেছে তখন ধরে নিতে হবে ওই প্রত্যক্ষদর্শী সাক্ষীটার কি যেন নাম? সহদেব কর্মকার। ইয়েস, সহদেব কর্মকারের সাক্ষ্যের কোনো মূল্য নেই। সেক্ষেত্রে চুরিটা সন্ধ্যে 7:30টার বদলে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় হয়ে থাকতে পারে। কারণ কন্টেসা গাড়িটাকে ওখানে রেখে আমরা ট্যাক্সি নিয়ে দুজনে আশ্রমে যাই সকাল 9টা নাগাদ। দুপুরে সেখানেই কণিকা মাত্র প্রসাদ পাই। কণিকা মাত্র বলছি, কিছু মনে করবেন না, আমরা অন্য জাতির খাদ্যে অভ্যস্ত তো। তারপর পুষ্পা ওর মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। আমি ট্যাক্সিটা নিয়ে বেলুড় মন্দির দেখে এলাম। তারপর সন্ধ্যে 6টার সময় আশ্রম থেকে বের হই। পথে একটা চীনের রেস্তোরাঁয় নৈশাহার ছাড়ি। ওদের বার লাইসেন্স ছিল না, ফলে আমরা আদৌ ড্রিঙ্ক করিনি। মোটেলে ফিরে এলাম রাত 8:30টায়। তখনই আমার নজরে পড়ল পিছনের ডিকিটা বন্ধ নেই। আমার সন্দেহ হলো, টানতেই ডালাটা খুলে গেল। দেখি সর্বনাশ হয়ে গেছে। তখন জাস্ট আ মোমেন্ট। এই পর্যায়ে কয়েকটা সন্দেহ ভঞ্জন করে নিই। প্রথম কথা, 2 লক্ষ টাকার গহনা গাড়ির ডিকিতে কেন রেখে গিয়েছিলেন? মোটেলের ঘরে কেন নয়? মোটেলের ঘরে এর লক ছিল না তো, অলরবার সাধারণ তালা, যার ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই আছে ওই ম্যানেজারের কাছে। খানদানি হোটেলে সচরাচর যেমন স্ট্রং রুম থাকে, এখানে তা ছিল না। অথচ লক্ষ্য করে দেখি কন্টেসা গাড়ির পিছনে লাগেজ ক্যারিয়ারের গাতালা রীতিমতো মজবুত, ফরেন মেক হাই গ্রেড স্টিলের চাবি। তাই সেই চাবিটা আমরা খুলে নিয়ে গিয়েছিলাম। রামলগনের কাছে ছিল শুধু দরজার আর ইগনিশনের চাবি। রামলগন বলতে নিশ্চয়ই ওই কন্টেসা গাড়ির ড্রাইভার। তাকে কতদিন ধরে চেনেন আপনারা? তাকে আমরা আদৌ চিনতাম না। পুষ্পার যে পাবলিসিটি এজেন্ট আছে তার কলকাতা অফিসের একজন মোস্তাক আহমেদ যে হোটেল বুক করেছিল, সেই লোকটাই রেন্টাকার সার্ভিসে কন্টেসাও বুক করেছিল। মোস্তাক আহমেদকে কদিন ধরে চেনেন? সে বহুদিন আগে। সে বোম্বাইয়ে পুষ্পার সঙ্গে থাকতো কম্বাইন্ড হ্যান্ড হিসেবে। লোকটার রান্নার হাত দারুণ। তখনও পুষ্পা তেমন নামডাক হয়নি। পরে পুষ্পা ওকে এখানে ওর পাবলিসিটি এজেন্টের কাছে বদলি করে দেয়। ওই রামলগন সারাদিন কোথায় ছিল? আমরা দুজন ট্যাক্সি নিয়ে আশ্রমে চলে গেলাম সকালের দিকে। রামলগন সারাদিন বস্তুত ছুটিতেই ছিল, গাড়িতে বা এদিক ওদিক কোথাও হবে। দুপুরে একটা পাঞ্জাবি ধাবায় খেতে গিয়েছিল। ম্যাটিনিতে সিনেমা দেখেছে। সে বলছে চুরির কথা সে কিছুই জানে না। তা তাকে বলেননি যে গাড়িতে অত্যন্ত দামি জিনিস আছে? মুখে বলিনি, কিন্তু যখন ওর চাবি রিং থেকে ডিকি লকের চাবিটা আমরা খুলে নিলাম তখন সে হয়তো আন্দাজ করেছিল।
ডিকি লকের ডুপ্লিকেট কোনো চাবি ছিল না? না, অন্তত রামলগনের কাছে ছিল না। পুলিশ এনকোয়ারি করে দেখেছিল, ডুপ্লিকেট ছিল রেন্ট টাকার সার্ভিসের দপ্তরে, ম্যান্ডেভিলা গার্ডেন্সে, তাদের অফিসে। সে বেলুর থেকে অনেক দূর। কিন্তু এত গয়না নিয়ে কলকাতায় এসেছিলেন কেন আপনারা? সে কথা উজ্জ্বল থাক না স্যার। বুঝলাম, গোল্ড অ্যাক্ট অথবা ইনকাম ট্যাক্স। তা পরদিন মিস্টার গায়কোয়াড়ের কি রিয়াকশন হলো? সে তো ক্ষেপে আগুন। ওর সবচেয়ে রাগ কেন আমরা বোকার মতো পুলিশে গেলাম। যদিও পুলিশে খবরটা দিয়েছিলাম আমি, কিন্তু ওর সমস্ত রাগটা গিয়ে পড়ল পুষ্পার ওপর। মায়ের সঙ্গে দেখাটা পর্যন্ত করলো না। পরের ফ্লাইটে গোয়ালিয়র ফিরে যেতে চেয়েছিল। আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে আটকেছি। গায়কোয়াড়দের একটা গেস্ট হাউস আছে আলিপুর রোডে, পুষ্পা সেখানে উঠতে রাজি হলো না। ওই মহান অভিমান আর কি। সে উঠেছে তাজ বেঙ্গলে। দেখুন, 2 লাখ টাকাটা কিচ্ছু না, না জনার্দনের কাছে না পুষ্পার কাছে। কিন্তু ওর ভিতর একটা মাঙ্গলিকই ছিল, একটা রানী মুকুট, প্রাক ব্রিটিশ যুগের, মুঘল সম্রাটদের কাছ থেকে পাওয়া। ঐতিহাসিক মূল্য বাদ দিলেও শুধু সোনা আর পাথর মিলিয়ে সেটার দাম প্রায় 1 লক্ষ টাকা। তার মূল্য নিত্যিকোষে হবার নয়। অ্যাকচুয়ালি সে কারণেই আপনার কাছে আসা। 1 of the 3 reasons। 3টে উদ্দেশ্য নিয়ে এসেছেন, কি কি শুনি? একটা তো ওই রুবি রায়ের ব্যাপারটা মেটানো। 2 নম্বর, শুনেছি আপনার আন্ডারে সুকৌশলী নামে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আপনার মাধ্যমে আমরা তাদের প্রফেশনালি এনগেজ করতে চাই, অন্তত ওই মুকুটটা উদ্ধারের ব্যাপারে। পুলিশের ওপর আমার আস্থা নেই। বুঝলাম। আর 3 নম্বর উদ্দেশ্য? সেটা স্যার একটু ডেলিকেট। প্রথম দুটোর দায়িত্ব আপনি নিতে রাজি হলে তারপর সে প্রসঙ্গটা তুলতে চাই। ঠিক এই সময় ইন্টারকমটা বেজে উঠল। বলো। মিস্টার জনার্দন গায়কোয়াড় এসেছেন, তাকে কি অপেক্ষা করতে বলবো? প্রমীলা হাত নেড়ে না ইঙ্গিত করলেন। না না, ওকে আসতে বলো, আমরা ওর জন্যই অপেক্ষা করছি। পর মুহূর্তেই দরজাটা খুলে গেল। জনার্দন গায়কোয়াড়ের দেহাকৃতি রাজপুত্রের মতোই, দীর্ঘদেহী, মধ্যাক্ষম, তবে মুখে বসন্তের দাগ, দাড়িগোঁফ কামানো, বুদ্ধিদীপ্ত ঝকঝকে পালিশ করা চেহারা। দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটা বিচিত্র বাও করলেন ভদ্রলোক। তারপর অগ্রসর হয়ে এসে করমর্দনের জন্য দক্ষিণ হস্ত প্রসারিত করে দিলেন। বাসু সাহেবও উঠে দাঁড়িয়ে করমর্দন করে বললেন, গুড আফটারনুন, প্লিজ বি সিটেড। প্রমীলাও উঠে দাঁড়িয়েছিল। জনার্দন সেদিকে ফিরে মার্কিনী ঢঙে বলল, হ্যালো বিউটিফুল, ইউ লুক বিউটিফুলার দিস ইভিনিং। 3 জনেই আসন গ্রহণ করলেন। তুমি যখন ফোন করেছিলে তখন আমি ছিলাম না, কিন্তু তোমার রেকর্ডেড ফোন মেসেজ শুনে বুঝলাম তুমি এখানে 3:30 আসতে বলেছ। ওই সেই যে মেয়েটি গয়না চুরি করেছিল তার বিষয়ে কি একটা সেটেলমেন্ট করতে, তাই না? মেয়েটা আদৌ চুরি করেনি, তুমি ভুল বলছো জনার্দন। করেনি? তুমি কেমন করে জানলে? করলে সে বেকসুর খালাস পেত না। সিলি জাজমেন্ট। তা আপনি এ কেসে কিভাবে জড়িয়ে পড়লেন মিস্টার বাসু? আমি তো শুনেছিলাম মেয়েটি কপর্দকহীনা, তাই আদালত নিজের খরচে একজন জুনিয়র উকিলকে নিয়োগ করেছিল। ঠিকই শুনেছেন। আর নির্দোষ প্রমাণিত হওয়ার পরেই মেয়েটি হাজত থেকে বেরিয়ে এসেই আপনার মতো ক্যালকাটা বারের A1 ব্যারিস্টারকে এমপ্লয় করার মতো আর্থিক সঙ্গতি পেয়ে গেল, তাই তো? কি জানেন মিস্টার গায়কোয়াড়, অর্থকৌলিন্যের দন্তে যারা হ্যাভনটসদের মাথায় চাঁদের পয়জার মারতে সদা উদ্যত, তাদের বিরুদ্ধে আমি বিনা ফিতেই কিছু কিছু কেস নিয়ে থাকি। আর ওই মেয়েটি বোধহয় স্বপ্নের মধ্যে দেখতে পেল যে একটা স্টর্ক, একটা সারস উড়তে উড়তে আসছে, তার ঠোঁট থেকে ঝুলছে একটা পুটুলি, তাতে এক পাটি ব্রেসলেট। হ্যাঁ, মায়েরা যেরকম সারস পাখির কল্যাণে পেটের ভিতর খোকা খুকু পায়, ওই বেকসুর খালাস পাওয়া মেয়েটিও তেমনি তার ভ্যানিটি ব্যাগের ভিতরে। লেটস বি সিরিয়াস স্যার। মক্কেলের তরফে আপনার বক্তব্যটা কি বলুন তো? সেটা আপনাদের লিগ্যাল কাউন্সিলের সঙ্গে ডিসকাস করতে চাই। নো, উই আর সরি। আপনার যা বলার আমাদেরই বলতে হবে, বলুন। অলরাইট, বলছি। মিসেস প্রমীলা পান্ডে একটি অভিযোগ দায়ের করেছিলেন যে আমার মক্কেল 2 লক্ষ টাকার গয়না চুরি করেছে। সেই অভিযোগ মোতাবেক আমার মক্কেল 2 রাত্রি হাজতবাস করেছে।
তার বায়োডেটায় একটা দাগ পড়ে গেছে। সে আনএমপ্লয়েড, ওই কারণে সে চাকরি পাচ্ছে না। জাস্ট আ মিনিট স্যার। প্রমীলা পান্ডে একটা কেস এফআইআর করেছিল মাত্র। দ্যাটস নট দ্য হোল ট্রুথ। ইন্সপেক্টর যখন সহদেব কর্মকারের নির্দেশ মতো মধ্যরাত্রে মক্কেলকে ঘুম থেকে টেনে তুলল, তখন মিসেস পান্ডে নতুন করে আরেকটি এফআইআর লজ করেছিলেন। দ্যাটস অলসো নট দ্য হোল ট্রুথ স্যার। আপনি উল্লেখ করতে ভুলে গেছেন যে মধ্যরাতে ইন্সপেক্টর মিস রুবি রায়ের ঘরটা সার্চ করার সময় ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে এক পাটি চোরাই গয়না উদ্ধার করেছিল। দ্যাট ইজ এগেইন নট দ্য হোল ট্রুথ স্যার। মামলার রায়ে আদালতে বলেছেন এক পাটি গয়না আসামির ব্যাগে কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢুকিয়ে দিয়েছিল অপরাধটা তার ঘাড়ে চাপাতে। হ্যাঁ, সেই প্রসঙ্গ তো আগেই আলোচিত হয়েছে। সম্ভবত কোনো পথভ্রান্ত সারসপক্ষী স্টক। হ্যাঁ, শুনুন স্যার, প্রমীলা ওই মেয়েটিকে চিনত না। কোনো বিদ্বেষ বশে সে বলেনি ওই চোর ওই চোর। ইন্সপেক্টর নিজের হাতে নতুন করে এফআইআরটা ড্রাফট করে দিয়েছিল। এফআইআর এর ভাব, ভাষা সব কিছুর জন্য ওই ইন্সপেক্টর দায়ী। প্রমীলা শুধু স্বাক্ষর দিয়েছে। দেশে কোনো আইন নেই যাতে প্রমীলাকে এই জন্য দায়ী করা চলে। সে আরক্ষা বিভাগের নির্দেশে অভিযোগে স্বাক্ষর করেছিল মাত্র। দান হিসেবে প্রমীলা ওই চোর মেয়েটিকে যদি কিছু দিতে চায় তো সে আলাদা কথা। খেসারত হিসেবে আমরা এক নয়া পয়সাও দিতে বাধ্য নই। এটাই কিন্তু আইনের শেষ কথা। দেখুন, আমি আপনাদের ডাকিনি। অবশ্য মিসেস পান্ডে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, কিন্তু আপনারটা নিতান্তই আনঅ্যাপয়েন্টেড ইন্ট্রুশন। এই বলে গটগট করে এগিয়ে গেলেন তিনি। তারপর চেম্বারের দরজাটা খুলে দিয়ে একপাশে সরে নীরবে দাঁড়িয়ে রইলেন। জনার্দন এবং প্রমীলা দুজনেই উঠে দাঁড়িয়েছিলেন। আপনি স্যার আমাকে ভুল বুঝছেন। আগে না, আপনি আমাকে ভুল বুঝেছেন। আইনের শেষ কথা আমি আপনার কাছে শিখতে রাজি নই। ইউ ক্যান লিভ। অল রাইট, চলে এসো প্রমীলা। মর্নিং ওয়াক সেরে সকাল সকাল বাড়ি ফিরে এসে বাসু সাহেব দেখলেন সুজাতা আর কৌশিক ইতিমধ্যে ফিরে এসেছে। ওরা তিনজনেই লনে বসেছিলেন। বিশু এক এক পেয়ালা চা বানিয়ে দিয়েছে, তাই নিয়েই কথা চলছিল। বাসু সাহেব জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তোমরা? পাটনা? না মামু, পাটনা নয়, গোয়ালিয়র। হায় বিশে, আমাকেও একটা পেয়ালা দে। আমরা বোধহয় দুজনে একই চক্করে পাক খাচ্ছি, অথচ মামা ভাগ্নে সে খবর জানি না। কিরকম? মামিমার কাছে এতক্ষণ বসে আপনার কপরদক্ষিণ গাড়ি মালিক মক্কেলের কাণ্ড শুনছিলাম, তাই বলছি। আপনার কেসের সঙ্গে আমাদের তদন্তের একটা নিগুড়ো যোগাযোগ রয়েছে মনে হয়। তাই নাকি? তা গোয়ালিয়রের কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে একটু ঝেড়ে কাশো তো। আমরা দুজনে গোয়ালিয়র গিয়েছিলাম রাজমাতার গোপন আহ্বানে। আমাদের দপ্তরে দেখা করতে আসেন একজন সম্ভ্রান্ত মক্কেল। আত্মপরিচয় দেন গোয়ালিয়রের একজন পরাক্রমশালী প্রাক্তন জমিদারের দেওয়ানপুত্র হিসেবে। কিন্তু আজ আর রাজাও নেই, দেওয়ানিও নেই, কিন্তু বৈভব আছে, খানদান আছে। রাজমাতা ওই দূতের মাধ্যমে আমাদের ডেকে পাঠিয়েছিলেন। কারণটা কি, তদন্তটা কি জাতীয়, তা দূত জানতো না। ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। 2-3 দিনের জন্য আমাদেরকে গোয়ালিয়রে গিয়ে গায়কোয়াড় প্রাসাদে আতিথ্য গ্রহণ করতে হবে। ফি তিনি অ্যাডভান্সে মিটিয়ে দিতে প্রস্তুত। গায়কোয়াড় প্রাসাদ? আগে হ্যাঁ, আমাদের ডেকে পাঠিয়েছিলেন জনার্দন গায়কোয়াড়ের জননী। তো তিনি তোমাদের পাত্তা পেলেন কি করে? সে আমরা দুজনে এখন ক্রমে সর্বভারতীয় পরিচিতি লাভ করে বসেছি। ভিআইপি কোটায় এসি কোচে দুজনের টিকিট কেটে নিয়ে এলেন রাজমাতার দূত। অত্যন্ত দ্রুত কাজটা সারতে হবে, কারণ রাজমাতার ইচ্ছা পুত্রের অনুপস্থিতির ভেতরেই যেন সুকৌশলী গোয়ালিয়রে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পুত্র জনার্দন এসেছে কলকাতায় তার হবু শাশুড়ির সঙ্গে সাক্ষাৎ করতে। আমরা রাজবাড়ির অতিথি হলাম, তবে দেওয়ান পুত্র ছাড়া আমাদের প্রকৃত পরিচয় আর কেউই জানল না, এমনকি রাজমাতার খাস পরিচারিকা পর্যন্ত নয়। রুদ্ধদ্বার কক্ষে রাজমাতা জানিয়েছিলেন যে তার একমাত্র পুত্র জনার্দন একটি সিনেমা আর্টিস্টকে বিবাহ করতে চলেছে। তাতে তার আপত্তি নেই। বহু খানদানি ঘরে এখন ফিল্মস্টার পুত্রবধূরূপে প্রবেশ লাভ করছে। কিন্তু উনি গোপনে সংবাদ পেয়েছেন যে তার একমাত্র পুত্র যে অভিনেত্রীটিকে বিবাহ করতে যাচ্ছে সে অন্নপূর্বা, এবং তাদের পূর্ববর্তী বিবাহের বিচ্ছেদ এখনও নাকি হয়নি। পুত্রকে তিনি সে কথা বলেছেন, কিন্তু জনার্দন বিশ্বাস করেননি, মাকে পাত্তাই দেননি।
তখন রাজমাতা বোম্বাইয়ের একটি ইনভেস্টিগেটিং এজেন্সিকে নিয়োগ করেন। তাঁরাই সন্ধান করে জানিয়েছেন আশঙ্কাটি হয়তো অমূলক নয়, কিন্তু অভিনেত্রীর পূর্বতন স্বামী বস্তুত হয়তো বর্তমান খসম যদি তালাক না দিয়ে থাকে। তালাক? হ্যাঁ বেটে, তালাক। কারণ ওই লোকটা মুসলমান এবং শরিয়তি আইনে ওদের শাদী হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। ম্যাডাম, আপনি তো বোম্বাইয়ের একটি সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছেন, তাহলে আমাদের আবার ডেকে পাঠালেন কেন? আর এই গোয়ালিয়রে বসে আপনি আমাদের পাত্তাই বা পেলেন কেমন করে? তা তিনি বললেন আমাদের নাম সেই বোম্বাইয়ের গোয়েন্দা সংস্থায় নাকি সাজেস্ট করেছে, কারণ এই মুসলমান লোকটি বছরখানেক ধরে কলকাতার স্থায়ী বাসিন্দা। জনার্দনের হবু পত্নীর সঙ্গে তার আদৌ দেখা সাক্ষাৎ বা আলাপ হয় না। এক্ষেত্রে বাকি তদন্তটা কলকাতার কোনো সুপ্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা যদি ওদের সঙ্গে যৌথভাবে নিষ্পন্ন করে, তবে সত্য উদ্ঘাটনে সুবিধে হতে পারে। পুষ্পার একটি ঘনিষ্ঠ বান্ধবী আছে। জানি, প্রমীলা পাণ্ডে। ঘনিষ্ঠ বান্ধবীও বটে, আবার প্রতিদ্বন্দ্বীও বটে। প্রতিদ্বন্দ্বিনী মানে? প্রমীলা তো বিবাহিতা, আর আমার মনে হলো জনার্দনের চেয়ে বয়সেও বড়। দুটোই সত্যি কথা। জনার্দন প্রায় রাজপুত্র, অগাধ ঐশ্বর্যের মালিক। তাই জনার্দনকে বাগে আনতে পারলে প্রমীলা পাণ্ডে ডিভোর্সের মামলা দায়ের করবে তার বর্তমান স্বামীর বিরুদ্ধে। সে প্রকাশ্যেই অন্য স্ত্রীলোকের সঙ্গে বসবাস করে, ফলে প্রমীলাকে বিবাহ বিচ্ছেদে বেগ পেতে হবে না। কিন্তু তার আগে পুষ্পার সঙ্গে জনার্দনের প্রেমটা খতম হওয়া চাই। হয়তো তোমাদের অনুমান ঠিক, কারণ প্রমীলা যখন আমার সঙ্গে দেখা করতে আসে তখন ও বলেছিল তার 3টে উদ্দেশ্য আছে। প্রথমটি আমার মক্কেলকে কিছু টাকা দিয়ে খেসারত মামলা আপোষে মিটিয়ে নেওয়া। দ্বিতীয়টি সুকৌশলীর মাধ্যমে গায়কোয়াড় রাজবংশের একটি মাঙ্গলিক রানী মুকুট উদ্ধার করা। এটা যদি প্রমীলা উদ্ধার করে রাজমাতাকে উপহার দিতে পারে, তবে তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে হয়তো জনার্দন জননী আপত্তি করবেন না। বিশেষত যদি প্রমাণিত হয় তার প্রতিদ্বন্দ্বিনী পুষ্পা একজন মুসলমানের বউ। প্রমীলা স্বীকারও করেছিল যে তৃতীয় প্রস্তাবটা ডেলিকেট। মনে হয় সেটা ওই পুষ্পার জীবনের গোপন কথার সন্ধান, যা তোমাদের খোঁজ করে বের করতে বলেছেন গায়কোয়াড় রাজমাতা। যাই হোক, তা পুষ্পার হলেও হতে পারে প্রথম স্বামীর নামধাম ফটো টোটো কিছু পেয়েছ? সুটকেস খুলে কৌশিক খান 10 হাফ সাইজের রঙিন ফটো বের করে দেখায়। সবই বোম্বাইয়ের বিভিন্ন স্টুডিওতে তোলা ছবি। পুষ্পা যেসব ছবিতে অভিনয় করেছে তার বিহাইন্ড দ্য সিন, মানে ফিল্মের কাটিং নয়, ছবি তোলার ছবি, যাতে কোথাও ক্যামেরাম্যান, কোথাও মেকআপ ম্যান বা অন্যান্য টেকনিশিয়ানদের দেখা যাচ্ছে অভিনেতা, অভিনেত্রী বা পরিচালকদের সঙ্গে। তাদের ভেতর বিশেষ একটি সুপুরুষকে নানা কাজে ব্যস্ত দেখা যাচ্ছে। প্রতিটি আলোকচিত্রেই ওই ব্যক্তিবিশেষের মাথার ওপর ঢেরা চিহ্ন দেওয়া। বাবা, এ তো রীতিমতো হ্যান্ডসাম চেহারা। বয়স 30 থেকে 33, হাইট 175 থেকে 80 সেন্টিমিটার, ওজন অ্যারাউন্ড 70 কেজি। কি নাম? মোস্তাক আহমেদ। কি? মোস্তাক আহমেদ? আই সি। নামটা আপনি আগে শুনেছেন মনে হচ্ছে। তা শুনেছি। বর্তমানে সে পুষ্পার পাবলিসিটি এজেন্টের কলকাতার অফিসে বোধহয় হ্যান্ডিম্যান হিসেবে চাকরি করে। ওই লোকটাই মোটেল বুক করেছিল এবং কন্টেসা গাড়িটা ভাড়া করেছিল। তাছাড়া প্রমীলা পাণ্ডে বলছিল ওই মোস্তাক আহমেদ এককালে ছিল পুষ্পার কম্বাইন্ড হ্যান্ড। লোকটার রান্নার হাত নাকি দারুণ। না মামু, সমস্যাটা আরও জটিল। বোম্বের যে ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছিল তারা অনেক তথ্য সাপ্লাই করেছে। 1 নম্বর, ঋষিকেশ মুখার্জির ছবিতে সাইড রোল পাবার আগে পুষ্পা থাকতো আহমেদের এক কামরা খুপড়িতে। সে আমলে আহমেদই ওর খাওয়া পড়ার যোগান দিয়েছে। তারপর পুষ্পা যখন একটু নামটাম করলো, 2-3টে ছবিতে কন্ট্রাক্ট পেল, তখন পুষ্পাও আহমেদকে খাইয়েছে, পরিয়েছে। পুষ্পা যখন স্টারলেট, তখন আহমেদ তার ড্রাইভার কাম কুক। আর পুষ্পা যখন পুরোপুরি স্টার, তখন আহমেদকে পাঠিয়ে দেওয়া হলো কলকাতার অফিসে। আহমেদের হাতে ঠিক কি কি তাস আছে তা আমরা কেউ জানি না। কারো মতে ওরা শরিয়তি কানুনে বিবাহিত, সেটাই ওর রঙের টেক্কা। সেক্ষেত্রে আহমেদ তালাক না দিলে জনার্দন গায়কোয়াড় তাকে বিবাহ করতে পারেন না। হয়তো সে একজন মোল্লা আর বিবাহরাত্রের কিছু সাক্ষীকে খাড়া করে পুষ্পার পুনর্বিবাহে বাগড়া দেবে। টাকা পয়সা পেলে তবে তালাক দেবে। আইনের আরও একটা দিক আছে কৌশিক।
আহমেদ দাবি করতে পারে পুষ্পার যে সম্পত্তি আজ সুনামে আছে তার আংশিক ভাগিদার সে নিজে, কারণ পুষ্পার প্রথম অর্থনৈতিক সংগ্রামে সে একা হাতে টাকা পয়সা জুগিয়ে গেছে। এটা সে সাক্ষী সাবুত দিয়ে সহজেই প্রমাণ করতে পারবে। না মামু, আমার মনে হয় ওর এখতিয়ারে একটা মারাত্মক ডকুমেন্ট আছে, সম্ভবত সারিয়াতি বিবাহের প্রমাণ। পুষ্পার সঙ্গে জনার্দন গায়কোয়াড়ের বিবাহ অফিসিয়ালি ঘোষিত হলেই মোস্তাক আহমেদ দুপক্ষকেই উকিলের নোটিশ দেবে, বিবাহ ক্যান্সেলের আর্জি জানাবে, বলবে যে পুষ্পা তার বিবাহিতা স্ত্রী, গোপনে মোটা রকম টাকা পয়সা না পেলে সে তালাক দেবে না। ব্রেকফাস্ট টেবিলে একই আলোচনা এগিয়ে চলল। মোস্তাক আহমেদ থাকে পার্ক সার্কাস অঞ্চলে, ঠিকানা পাওয়া গেছে। বাড়িতে তার ফোন নেই, তবে বেলা 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সে কাজ করে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে টেলিফোনে আহমেদকে পাওয়া যেতে পারে। বিভিন্ন প্রোডাকশন ইউনিটে সে হ্যান্ডিম্যান হিসেবে কাজ করে, গাড়ি চালায়, তার অনেকটাই ছুটোছুটির কাজ। এই সময় টেলিফোনটা বেজে উঠল। সকাল তখন 7:30। ফোন করেছেন প্রমীলা পাণ্ডে। বলুন মিসেস পাণ্ডে। কি বলবো, আমার আর বলার কোনো মুখ নেই। কাল যা বিশ্রী কাণ্ডটা হলো। কালকের বিশ্রী কাণ্ড তো অতীত কথা মিসেস পাণ্ডে, আজ নিশ্চয়ই নতুন করে কিছু বলতে চান। বলে ফেলুন, বলে ফেলুন। কাল জনার্দন আমাকে প্রস্তাবটা পেশ করার সুযোগই দিল না। ও বড্ড একরোখা, যা বুঝবে তাই করবে। আপনাকে আগেই বলেছি, আমি কিছু বিবেকের দংশনে পীড়িত হচ্ছি। মনে হচ্ছে মেয়েটিকে কিছু দিতে পারলে মনটা শান্ত হবে। আমি নিঃসন্দেহ বিচারক ঠিকই রায় দিয়েছেন। রুবি রায় ওই গয়না চুরির অংশীদার নয়। হয়তো জনার্দনের যুক্তিটাও অকাট্য, মানে সেজন্য আমার কোনো খেসারত দেওয়ার কথা ওঠে না। তা যে যাই বলুক, আমি বিবেকের দংশন থেকে মুক্তি পেতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? আপনি প্রকারান্তরে বলতে চান যে আমার মক্কেলকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে চান, এই তো? তাহা আদালতের বাইরে সমস্যার সমাধানে আমার আর আপত্তি কি? আমি তাহলে কখন আপনার চেম্বারে আসবো? এখনই আসতে পারেন, আপনার যদি অসুবিধে না থাকে। আগে না, কোনো অসুবিধে নেই, তাহলে এখনই আসছি। বাই দ্য ওয়ে, আপনার বাড়ির অপরাংশে যারা থাকেন, আই মিন সুকৌশলী দম্পতি, ওরা কি কলকাতায় ফিরে এসেছেন? ওরা কি কলকাতার বাইরে গিয়েছিলেন? আগে হ্যাঁ, দিন কয়েক আগে টেলিফোন করে তাই তো শুনেছিলাম। আজ সকালে ওদের ফিরে আসার কথা। ও আই সি, ঠিক আছে, আমি খবর নিচ্ছি। ওরা ফিরে এসে থাকলে ওরাও আপনার জন্য অপেক্ষা করবে। আপনি শার্প 9টার সময় চলে আসুন। তোমাদের দুজনের মধ্যে অন্তত একজন থেকো। সুজাতাই থাকুক। তুমি বরং গাড়িটা নিয়ে বের হও কৌশিক, কিছু তদন্ত করা দরকার। বাসু ওকে বুঝিয়ে দিলেন। 1 নম্বর, মোস্তাক আহমেদ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে কাজ করে, কিন্তু সেখানে কাজকর্ম সচরাচর একটু বেলায় শুরু হয়, এত সকালে সব ভোঁ-ভাঁ। 2 নম্বর, প্রসেনজিতের মাধ্যমে হাওড়ার রুবি রায়ের কেসের সাক্ষী সহদেব কর্মকারের হদিশ। পুলিশ রেকর্ডে সেটা নিশ্চয়ই আছে। তার ঠিকানা, কোথায় কাজ করে, কি রোজগার, এবং ইতিপূর্বে কোনো পুলিশ কেসে সাক্ষী দিয়েছে কিনা, কারণ লোকটা যেভাবে সাক্ষী দিচ্ছিল তাতে মনে হয় সে প্রফেশনাল সাক্ষী দেনেওয়ালা। 3 নম্বর, রেন্টা কার এজেন্সির মাধ্যমে জানতে হবে তাদের ড্রাইভার রাম লগনের অতীত এবং বর্তমানের কথা। এছাড়া হাওড়ার কেসের পরে এই 3 জনের মধ্যে কারো জীবনযাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিনা সেটাও খোঁজ নিতে হবে। মানে ওই লটারিতে লাখ টাকা পেলে সচরাচর যেমন হয়ে থাকে আর কি। 9টার সময় এলেন প্রমীলা পাণ্ডে। বাসু সাহেব সুজাতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। প্রমীলা বলল, শুনেছি আপনারা কর্তাগিন্নি দুজনেই নাকি পার্টনারশিপে। আই মিন, কৌশিকবাবু কোথায়? ও একটা কাজে বেরিয়েছে। আপনার বক্তব্য আপনি আমাকে বললেই চলবে। যদি এক্সক্লুসিভলি সুকৌশলীর সঙ্গে পরামর্শ করতে চান, তাহলে আমি বাড়ির ওই দিকের উইংয়ে আমাদের অফিসে গিয়ে বসি। আপনি মিস্টার বাসুর সঙ্গে কাজ সেরে আমার অফিসে আসবেন। আমি কলকাতায় থাকি না বটে, কিন্তু আপনাদের হক হদিশ আমার জানা। আপনি এ ঘরেই বসুন মিসেস মিত্র। আমার যা বলার আছে তা আমি দুজনের সামনেই অকপটে বলবো। বেশ তো, তাহলে শুরু করুন। প্রমীলা তার ভ্যানিটি ব্যাগ খুলে একটা অ্যাকাউন্ট পেয়ে চেক বের করে বাসু সাহেবের গ্লাস টপ টেবিলে নামিয়ে দিয়ে বললেন, 1 নম্বর কাজ, বিবেকের দংশন থেকে আমাকে আপনি মুক্তি দিন। বাসু চেকটা তুলে দেখলেন, 5,000 টাকার চেক।
প্রাপক P.K. বাসু, অ্যাটর্নি। চেকের সঙ্গে স্টেপল করা একটি স্বীকৃতিপত্র। রীতিমতো আইনের ভাষায় বলা হয়েছে ওই চেকের প্রাপক তার মক্কেলের তরফ থেকে হাওড়া আদালতের অমুক নম্বর ফৌজদারি কেস সংক্রান্ত যাবতীয় খেসারতের দাবি থেকে অব্যাহতি দিচ্ছেন। স্বীকৃতিপত্রের ড্রাফটটা কার? আপনার? না, আমার আইন সংক্রান্ত পরামর্শদাতার। কিন্তু কাল যে আপনি বললেন আপনার ব্যবসা এবং আইন সংক্রান্ত কাজকর্ম আপনি নিজেই করে থাকেন। তাই তো করছি মিস্টার বাসু, নিজেই এসেছি ফয়সালা করতে। কিন্তু আইনের ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নিই না এমন কথা তো আমি বলিনি। আপনি অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকারের কাগজখানায় স্বাক্ষর করে দেবেন কি? এখনই তা কেমন করে হবে? মক্কেলের সঙ্গে আগে পরামর্শ করি। টাকাটা তো সেই পাবে, আমি তো নই। কেন? 5,000 টাকা কি আপনি যথেষ্ট বলে মনে করছেন না? আমার মনে করার প্রশ্ন তো উঠছে না। গ্রিভড পার্টি কি মনে করে সেটাই বড় কথা। আমি ওর কাছে জেনে আপনাকে জানাবো। ও যদি রাজি হয় তাহলে রসিদটা লোক দিয়ে হোটেল হিন্দুস্তানে পাঠিয়ে দেবো। নেক্সট পয়েন্টটা কি? আমার দ্বিতীয় প্রস্তাব ওই গয়না চুরির তদন্ত। ইতিমধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত দ্রুত পরম্পরায় ঘটে গেছে। যদিও গয়নার প্রায় আধা আধি আমার আর পুষ্পার, তবু আমি সুকৌশলীকে এ কাজে এককভাবে নিয়োগ করতে চাই। পুষ্পার অজ্ঞাতসারে। সুকৌশলী সাফল্য লাভ করলে পুষ্পা জানতে পারবে, ব্যর্থ হলে আর্থিক লোকসানটা একা আমারই। গয়না চুরির কেসটা আমি মোটামুটি জানি। ইতিমধ্যে কি ঘটেছে তাই শুধু বলুন। তার পূর্বে বলুন আপনারা এই বিষয়ে সক্রিয় সাহায্য করলে আমাকে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে? কেসটা আমরা আদৌ গ্রহণ করব কি করব না তা কেস না শুনে বলতে পারছি না। তবে কেস গ্রহণ না করলেও আমরা আপনাকে আমাদের মতামত ও পরামর্শ দেব, ফি নেব না। আর কাজটা যদি গ্রহণ করি তাহলে আমাদের কাজের পরিমাণ এবং সাফল্যের ওপর ফিটা নির্ভর করবে। নিশ্চয়ই সেটা আকাশ ছোঁয়া হবে না। এই শর্তে আপনি আপনার সমস্যাটা ইচ্ছে হলে জানাতে পারেন। আমরা গ্রহণ করি বা না করি এ বাড়ির বাইরে কথাটা যাবে না। অল রাইট, শুনুন তাহলে। জাস্ট আ মিনিট। আমার মনে হয় তোমরা তোমাদের অফিসে গিয়েই বাকি আলোচনাটুকু করো সুজাতা। কারণ এ কেসে আমার ক্লায়েন্ট একমাত্র রুবি রায়। তার স্বার্থে আমি অন্য কোনো পার্টিকে মন্ত্রগুপ্তির প্রতিশ্রুতি দিতে পারি না। ফেয়ার এনাফ। আচ্ছা, আপনি চেকটা নিলেন কি নিলেন না কতক্ষণের মধ্যে আমি জানতে পারবো? সোমবার ব্যাংক আওয়ার্স শেষ হওয়ার আগে আমি টেলিফোন করে জানাবো। আজ হলো গিয়ে শুক্রবার, কাল ঈদ উল ফিতরের ছুটি, ব্যাংক বন্ধ। ফলে চেকটা সোমবারের আগে জমা দেওয়াও যাবে না। সুকৌশলীর অফিস বাসু সাহেবের ইংরেজি ইউ অক্ষরের মতো বাড়ির অপর প্রান্তে। সুজাতা সেই অফিসে নিয়ে এসে বসালো প্রমীলাকে। জানতে চাইল তিনি চা কফি কিছু খাবেন কিনা। প্রমীলা বললেন, না, আমাকে এখনই ফিরে যেতে হবে। কাজের কথাটা তাড়াতাড়ি সেরে নিতে চাই। প্রথমে বলুন তো, আপনারা আদৌ আমার কেসটা নেবেন কিনা? এ কথার জবাব ওই ঘরেই দিয়েছি। আমার সিনিয়র পার্টনারকে জিজ্ঞেস না করে সে প্রতিশ্রুতি আপনাকে দিতে পারছি না। আপনি একটু বসুন, আমি খোঁজ নিয়ে দেখি অফিসে সে কোনো নোট রেখে গেছে কিনা, মানে কখন তার অফিসে ফিরে আসার সম্ভাবনা। অফিসে স্টাফ বলতে একমাত্র বিশে, অথবা হয়তো মামিমাও বলতে পারবেন কথাটা। সুজাতা ওকে বসিয়ে ভেতর বাড়িতে ঢুকতেই দেখা হয়ে গেল কৌশিকের সঙ্গে। কি ব্যাপার, তুমি এখনো বের হওনি? না, প্রমীলা দেবীর হাঙ্গামাটা শেষ করে বেরোবো। প্রথমে যাব টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। তা ওদের ওখানে তো 11টার আগে কেউ আসে না। কৌশিককে সঙ্গে নিয়ে সুজাতা বাইরের ঘরে ফিরে এলো। প্রমীলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, ঘটনাচক্রেও এখানেই, বের হয়নি এখনো। ফলে প্রাথমিক কথাবার্তা এখনই হতে পারে। আপনাদের গয়না চুরির ব্যাপারটা আমরা মোটামুটি জানি, মানে কাগজে যেটুকু বের হয়েছে আর হাওড়া কোর্ট কেসে যেটুকু প্রকাশিত হয়েছে। আমার মনে যে প্রশ্নগুলি জেগেছে তার জবাবে বরং প্রথমে বলুন তো, এত দামি গয়না নিয়ে আপনারা দুজনে কেন কলকাতায় এসেছিলেন? এখানে তো কোনো সোশ্যাল ফাংশন হওয়ার কথা ছিল না, কোনো পার্টিতে যোগদানের সম্ভাবনাও ছিল না। এই প্রশ্ন বাসু সাহেবও করেছিলেন। তার ধারণায় এর পিছনে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। বাস্তবে কিন্তু তা ছিল না। শুনুন বলি, আমি রাজমাতার আদেশে রাজবাড়ির কিছু মাঙ্গলিকী অলংকার নিয়ে এসেছিলাম। তার মধ্যে প্রধান হচ্ছে ওই রানী মুকুট। এছাড়াও একটা মঙ্গলসূত্রও ছিল। রাজমাতার আদেশ ছিল এগুলি কালীঘাটের মন্দিরে নিয়ে গিয়ে মায়ের পায়ে ছুঁয়ে আনতে হবে। এটাই নাকি ওদের বংশানুক্রমে কৌলিকাচার। পরিবারের বড় ছেলের বিবাহ স্থির হলে বিয়ের রাতে নববধূর মাথায় ওই মাঙ্গলিকী মুকুটখানি পরিয়ে দেওয়া হয়। তার আগে সেটা কালীঘাটের মন্দিরে নিয়ে এসে মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যাওয়া হয়।
জনার্দন একালের ছেলে, ও এসব মানে না। সে বলেছিল গোয়ালিয়রে যে আম্বা মায়ের মন্দির আছে সেখানেই ছুঁয়ে আনলে চলবে। তার নিজের বিবাহের পূর্বে আর তার শাশুড়ির বিয়ের আগে বন্দুকধারী পাইক বরকন্দাজের হেফাজতে গোয়ালিয়র থেকে কালীঘাটে এসেছিল। এবারেও তার ব্যতিক্রম উনি হতে দেবেন না। এদিকে মুশকিল হলো এই, রাজমাতা নিশ্চিত নন কোন মেয়েটি পুত্রবধূ হতে চলেছে। পুষ্পা বিবাহিতা কিনা এটাই জানা নেই। রাজমাতা মনে মনে আরেকটি পাত্রী নির্বাচন করে রেখেছেন। বিবাহের দিন স্থির হলে ওই মোস্তাক আহমেদ যদি বাগড়া দেয়, তাহলে রাজমাতা শেষ চেষ্টা করবেন তার পছন্দের পাত্রীটিকে ঘরে আনার। মোট কথা, পুষ্পা বিধর্মীর বিবাহিতা স্ত্রী কিনা না জানা থাকায় দায়িত্বটা দিয়েছিলেন আমাকেই। দ্বিতীয় কথা, আমরা দুই বান্ধবী মুকুটটা নিয়ে কলকাতায় আসছি জেনে জনার্দন তার ভাবি পত্নীকে একটা ছোট্ট লোডেড রিভলভার দেয়। অত্যন্ত ছোট, মুঠোর মধ্যে লুকিয়ে ফেলা যায়। প্লেনে হাত ব্যাগে রিভলভার নিয়ে উঠতে দেয় না, সিকিউরিটিতে আটকায়। সেজন্য মুকুট আর অন্যান্য গয়না রাখা হলো আমারই একটা সুটকেসে। তারই একটা সিক্রেট ড্রয়ারে রিভলভারটা রাখা হলো। সিঙ্গাপুরের ফ্রি মার্কেটে কেনা সুটকেস। তার অ্যালয় স্টিল গা চাবি ফুল প্রুফ, কিছুতেই অন্য চাবিতে খোলা যায় না। এজন্য আমরা নিশ্চিন্ত মনে গাড়ির টিকিতে সুটকেসটা রেখে পুষ্পার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। 1 নম্বর প্রশ্ন, দমদম এয়ারপোর্টে বেল্ট ক্যারিয়ার থেকে সুটকেস যখন ডেলিভারি নেওয়া হয় তখন আপনারা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন? সুটকেসটা মুহূর্তের জন্য আপনাদের চোখের আড়ালে যায়নি? আপনাদের দুজনের সজাগ উপস্থিতিতেই সেটা দমদম এয়ারপোর্টের কন্টেসা গাড়িতে তোলা হয়? হ্যাঁ, তাই হয়েছিল। এবং তারপর ওই সুটকেসটা আর কন্টেসা গাড়ির দিকে থেকে নামানোই হয়নি। ওর ভিতর আমাদের জামা কাপড় বা নিত্য ব্যবহার্য কোনো কিছুই রাখা হয়নি, তাই ওটা খোলারও প্রয়োজন হয়নি। সেজন্য গাড়ি থেকেও নামানো হয়নি। সুটকেসে মুকুট আর গয়নাগুলো গোয়ালিয়রে কে সাজিয়ে তোলেন? তালা বন্ধ করেন কে, আপনি না পুষ্পা দেবী? পুষ্পার উপস্থিতিতে আমিই সাজিয়ে রাখি, তারপর তালা বন্ধও করি। পুষ্পা শুধু ওই সুটকেসের সিক্রেট ড্রয়ারে রিভলভারটা ভরে দিয়েছিল। আচ্ছা, সুটকেসের ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই আছে, সেটা কোথায়? গোয়ালিয়রে আমার স্টিল আলমারিতে। ঘটনার দিন, বুধবার 27-এ সুটকেসটা কন্টেসা গাড়িতে রেখে আপনারা দুই বান্ধবী সকালে ট্যাক্সি নিয়ে সারদা মঠে গেলেন। তখন কোন চাবিটা কার কাছে ছিল, নাকি দুটোই কোনো একজনের কাছে ছিল? সুটকেসের চাবিটা ছিল আমার ব্যাগে, আর কন্টেসা গাড়ির ডিকির চাবিটা ছিল পুষ্পার কাছে। আপনি ঠিকই আন্দাজ করেছেন। আমরা দুজনে ষড়যন্ত্র করে একত্রে কাজ না করলে। না না, এসব কি বলছেন? ও নিশ্চয়ই সে কথা মনে করে। না, তুমি ভুল বলছো সুজাতা। প্রমীলা দেবী ঠিকই আন্দাজ করেছেন। ইউসি, আমার কাছে এটা একটা একাডেমিক প্রশ্ন, ব্যক্তিত্ব নিরপেক্ষ। কয়ের কাছে সুটকেসের চাবি, ক্ষয়ের কাছে কন্টেসা ডিকির, দুটোই ফুল প্রুফ। ফলে একটা সলিউশন ক প্লাস খ। এক্ষেত্রে তা যখন মিলছে না, তখন আমার প্রশ্ন, গ কি একটা সমাধান হতে পারে? গ? গ কি? আমি শুনেছি গোয়ালিয়র থেকে প্লেনে 3 জন এসেছিলেন, তৃতীয় ব্যক্তি মহিলা। আপনাদের দুজনের কারো একজনের পরিচারিকা। তার কি নাম, কার পরিচারিকা, বয়স কত, কতদিন চাকরি করছে, কতটা বিশ্বাসী, এগুলো আমার জানা দরকার। রুক্মিণী আমারই মেড সার্ভেন্ট, বয়স আমার চেয়ে কম, ওই 25-26, বাল বিধবা, 3 কুলে কেউ নেই। আমার কাছে আছে প্রায় 10 বছর। ওর বিয়ে হয়েছিল 10 বছর বয়সে, বিহারে ছাপড়া জেলায়। অত্যন্ত বিশ্বাসী। তার জিম্মায় ঘরদোর ফেলে রেখে আমি 2-3 মাসের জন্য ফরেন ট্যুরেও গেছি, কোনোদিন কোনো কিছু খোয়া যায়নি। আমার আর একটা জিজ্ঞাসা আছে মিসেস পান্ডে। চুরি যাওয়া মালের লিস্টটা আমি খুঁটিয়ে দেখেছি, তাতে ওই জনার্দন গায়কোয়াড়ের শেষ মুহূর্তে দেওয়া রিভলভারটার উল্লেখ নেই। সেটা বর্তমানে কার কাছে আছে, আপনার না পুষ্পা দেবীর? জনার্দন ওটা দিয়েছিল পুষ্পাকে, তাই ওটা পুষ্পার কাছেই আছে। আর গয়নাগুলোর সাথে সেটা চুরি গেল না কেন? যেহেতু ওটা লুকোনো ছিল সুটকেসের সিক্রেট ফলস বটমে, মাত্র 3 ইঞ্চি তার থিকনেস, না হলে মুকুটটাও আমরা ওখানেই লুকিয়ে রাখতাম। সুটকেসটা নিশ্চয়ই হোটেল হিন্দুস্তানে আছে, পুলিশে তার থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয়নি? চেষ্টা করেছিল, পায়নি। চোর সুটকেসটা বন্ধ করে রুমাল দিয়ে ভালো করে মুছে দিয়েছিল। আর হ্যাঁ, ওটা আমার হোটেলেই আছে। আপনি দেখতে চান? হ্যাঁ, যাব দেখতে। কখন? বিকেলের দিকে টেলিফোন করে যাব। বিকেলে আপনি হোটেলে থাকবেন তো, অ্যারাউন্ড 4টে? হ্যাঁ, থাকবো। আজ চলি, নমস্কার। এটাই আপাতত একটা রিটেনার হিসেবে রাখুন বড়। সুজাতা উঠে গেল রসিদ বইটা আনতে। দুপুরবেলা, বেলা 1টা, 20-এ ঢং করে একটা ঘন্টা বাজালো। অর্থাৎ লাঞ্চ রেডি। রানু দেবীর সংসারে পাকা ব্যবস্থা।
দুপুরে যদি বাড়িতে লাঞ্চ খেতে চাও তবে ঠিক 1টার সময় এসে ডাইনিং টেবিলে বসতে হবে। আর তা যদি না পারো তাহলে প্যান্ট্রিতে খাবার ঢাকা দেওয়া থাকবে। সেলফ হেল্প পদ্ধতিতে নিজে বেড়ে নিতে হবে। বিশুকে ডাকা চলবে না, কারণ তখন তার বিশ্রামের সময়। বিশের ভাষায় অফ ডিউটি। 4 জনে ডাইনিং টেবিলে এসে বসলেন। বিশে পাতে পাতে গরম ভাত বাড়তে থাকলো। বাসু সাহেব জিজ্ঞেস করলেন, খেতে খেতেই বলো, কোন কোন রাজ্য জয় করে এলে? 1 নম্বর ড্রাইভার রামলাগন দোসাদ, বিহারি, ছাপড়ার অধিবাসী। সেখানে কেউ থাকে না। বছর 10 কলকাতাবাসী। ক্রিমিনাল রেকর্ড সেরম কিছু নেই। বয়স এই 40-42। কলকাতায় বহু জায়গায় চাকরি করেছে ড্রাইভার হিসেবে। অতি দক্ষ ড্রাইভার। ওই রেন্টাকার সার্ভিসের মালিক জয়কৃষ্ণবাবুর মতে দোষের মধ্যে শুধু রকচটা আর মাতাল। 3.5 বছর কাজ করছে ওর কাছে। নিদাক সার্ভিস রেকর্ড। 27 মে চুরির প্রসঙ্গে মালিকের সঙ্গে সে বচসা করে। মালিকের মতে তার উচিত হয়নি গাড়ি ছেড়ে ম্যাটিনিতে সিনেমা দেখতে যাওয়া। রামলগন তা মানে না। তার মতে সে রীতিমতো পার্টির কাছে ছুটি নিয়ে গিয়েছিল। তাছাড়া ডিকির চাবি যখন পার্টি ওর কাছ থেকে চেয়ে নেয় আর ডুপ্লিকেট চাবি যখন স্বয়ং জয়কৃষ্ণবাবুর কিবোর্ডে, তখন তার আর কোনো দায়িত্ব নেই। এই নিয়ে কথা কাটাকাটি। রামলগন এক কথায় চাকরি ছেড়ে দিয়েছে। এখন সে যদুবাজারে হরদয়াল সিংয়ের গ্যারেজে নাম লিখিয়েছে। হরদয়ালের 8-10টা ট্যাক্সি খাটে। তার একটা ইদানিং রামলগন চালায়। তবে সে কিছুটা মন মরা। কন্টেসা থেকে ট্যাক্সি, রীতিমতো অবনতি। তার জীবনযাত্রায় আর কোনো পরিবর্তন হয়নি। সে এখন ওই প্রমথেশ বড়ুয়া সরণিতে পাঞ্জাব ক্লাবের কাছাকাছি একটা মেসে থাকে, ড্রাইভারদের মেস। দ্বিতীয়ত সহদেব কর্মকার, উচ্চমানের মোটর মেকানিক। নানান জাতের গাড়ির কলকবজা বিষয়ে ওয়াকিবহাল। দীর্ঘদিন সংযুক্ত ছিল প্রমথেশ বড়ুয়া সরণির এআই ক্লাবের রিপেয়ার গ্যারেজের সঙ্গে। কোথাও কোনো মেম্বারের গাড়ি মাঝ রাস্তায় বিকল হলে টেলিফোনে দুঃসংবাদটা ক্লাবে আসে। ডাক পড়ে সহদেবের। কালিঝুলি মাখা ওভারঅলটা জড়িয়ে টুলবক্স নিয়ে সহদেব রওনা হয়ে যেত মোটর সাইকেলে। হয় গাড়ি মেরামত করে মালিককে বলতো, এবার স্টার্ট দিয়ে দেখুন স্যার। না হলে ব্যবস্থা করতো হলিংয়ের। বলতো হাসপাতালে না গেলে রোগের চিকিৎসা হবে না স্যার। একদিন হেড মেকানিকের সঙ্গে তর্ক আর ঝগড়াঝাটি করে চাকরি ছেড়ে দেয়। রামলগনের সঙ্গে দোস্তি ছিল। রামলগনই তার রেন্টাকার কোম্পানির মালিক জয়কৃষ্ণবাবুকে বলে কয়ে ওকে একটা চাকরিতে ঢুকিয়ে দেয়, মেকানিকের চাকরি। রেন্টাকার কোম্পানির 7-8খানা গাড়ি। সহদেব তাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ওই কন্টেসাখানা মালিকের পাটরানি। তাই ওটা যখন ভাড়া কাটতে যায় তখন তার দক্ষতম ড্রাইভার রামলাগন সেটা চালায় আর সহদেব কর্মকার হেল্পারের পরিচয় সঙ্গে থাকে। ফলে ঘটনার দিন অকুস্থলে সহদেবের উপস্থিতির মধ্যে কোনো অস্বাভাবিকতার কিছু নেই। তবে লোকটা বুদ্ধিমান, কথাবার্তায় চৌখস। ইতিপূর্বে কোনো আদালতে পুলিশ পক্ষে সাক্ষী দিয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। সহদেব ওই দিন দুপুরে রামলাগনের সঙ্গে এক পাঞ্জাবি ধাবায় আহারাদি সারে, কিন্তু একসঙ্গে ম্যাটিনি শোতে শোলে দেখতে যায়নি। বইটা তার নাকি 11 বার দেখা। রামলাগনের সঙ্গে চাকরি ছেড়ে সেও এখন ট্যাক্সি চালাচ্ছে। তৃতীয়ত মোস্তাক আহমেদ, টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর হ্যান্ডিম্যান। কোনো কোম্পানিতে চাকরি করে না, ফ্রিল্যান্সার। সবাই ওকে চেনে। যে কোনো ডাইরেক্টর বা প্রডিউসার ওই স্টুডিওতে ফ্লোর ভাড়া নিলে, অর্থাৎ ইনডোর শুটিং করতে এলে আহমেদের খোঁজ করেন। আহমেদ সেট সাজানো থেকে শুরু করে সেট রিকুইজিট জোগাড় করার বিষয় ওস্তাদ। রেন্টাকারের মালিক জয়কৃষ্ণবাবুর সঙ্গেও তার বেশ খাতির। ফিল্ম কোম্পানির প্রয়োজনে সে মাসে তাকে 5-7 হাজার টাকার বিজনেস দেয়। ওই সূত্রে রামলাগন বা সহদেবকেও হয়তো সে চেনে, তবে কোনো অন্তরঙ্গতা বা দোস্তির প্রমাণ আমি পাইনি। ঘটনার দিনে, মানে বুধবার, মোস্তাক আহমেদ সারাদিন ছিল টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। সকাল থেকে সন্ধে একাধিক গণ্যমান্য প্রত্যক্ষদর্শী তাকে দেখেছে ফ্লোরে কাজ করতে। আর এমন সময় ডোরবেলটা বেজে উঠল। এ অসময়ে আবার কে এলো? মামিমা, আমি কিন্তু দুপুরের খাওয়া খেয়ে এসেছি, আপনাকে ব্যস্ত হতে হবে না। রুবি রায় খুব খুশি। সল্টলেকের চাকরি তার ভালো লেগেছে। মল্লিকাদি একেবারে মাটির মানুষ, কর্তাটিও তাই। আর বাচ্চাটা কাঁদতেই জানে না। রুবির কোলে আসতে একটুও আপত্তি করেনি। ওদের সল্টলেকের বাড়িটা এখনো শেষ হয়নি, ছোট্ট দোতলা হবে। ওরা আপাতত আছেন একতলায়, চারিদিকে ভাড়া বাঁধা। দোতলার গাঁথনি তোলা হচ্ছে। গাড়িটা গ্যারেজেই থাকছে, কিন্তু রুবি রায়কে ওরা মেজানাইনে থাকতে দেননি, অন্তত আপাতত নয়, কারণ জানালায় এখনো গ্রিল বসেনি। ও একতলার বৈঠকখানাতেই রাত্রে শুচ্ছে, সোফা কাম বেডে। দুপুরে অবশ্য মেজানাইন ঘরে একটা চৌকিতে বিশ্রাম নেয়।
মল্লিকাদির ছুটি নেওয়াই ছিল, কর্তাও 5 দিনের ছুটি নিয়েছেন। তার সঙ্গে ঈদ উল ফিতর আর রবিবার জুড়ে 7 দিনের ছুটিতে ওরা বাসে দীঘা বেড়াতে গেলেন। বাড়ির চার্চে রইল রুবি। অবশ্য দোতলার একটা অংশে তাপলিন ঝুলিয়ে বাসোপযোগী করে কয়েকজন হিন্দুস্তানি মিস্ত্রিও থাকে, ভয়ের কিছু নেই, তারা বিশ্বাসী লোক। রুবি ওদের এসপ্ল্যানেডে দীঘাগামী বাসে তুলে দিয়ে ভাবল বেলাবেলি নিউ আলিপুর ঘুরে যাবে। চাকরিটা যে ওর দারুণ পছন্দ হয়েছে এ কথা কৃতজ্ঞচিত্তে জানাতে চায়। বাসু বললেন, ও তুমি এসে গেছো, ভালোই হয়েছে, না হলে টেলিফোনে তোমাকে ডেকে পাঠাতে হতো। কেন? প্রমীলা দেবী একটা অফার দিয়েছেন, ওই ক্ষতিপূরণ বাবদ আর কি। আদালতের বাইরে ব্যাপারটা উনি মিটিয়ে নিতে চান। আমাকে চেকটা দিয়ে গেছেন, তা আমি বলেছি তোমাকে জিজ্ঞেস করে তারপর তাকে জানাবো। কত টাকা চেক? 5,000। 5,000? টেনে টেনে উচ্চারণ করলে অঙ্কটা বেড়ে যাবে না রুবি, সোজাসুজি বলো, এটা আমি নেব না ফেরত দেব? ফেরত দেবেন? কি বলছেন? আমার যে এখন ওই টাকার ভয়ানক দরকার স্যার। জানি, তবু আমি এটা এখনই, অবশ্য এই মুহূর্তেই সিদ্ধান্তটা না নিলেও চলবে। সোমবার বেলা 2টো পর্যন্ত সময় আছে। কেন? সে বুঝে তোমার কাজ নেই। দুপুরে খেলে কোথায়? একটা হোটেলে, মল্লিকাদি খরচের টাকা দিয়ে গেছেন। তা এখানে চলে এলেই পারতে, হোটেলে খাওয়ার কি দরকার? টেবিলের ওপর গোছা করে রাখা ছিল কৌশিকের আনা রঙিন ফটোগ্রাফগুলো। এগুলো কি ফ্যামিলি ফটোগ্রাফ? না রুবি, এগুলো ছবি তোলার ছবি। তার মানে? অভিপূর্বক নি ধাতু অ মানে জানো? অভিপূর্বক নি ধাতু অ কোনো সংস্কৃত কথা ডেরিভেটিভ? এক্স্যাক্টলি, যা তোমার অ্যাম্বিশন, যার কাঁটায় বিদ্ধ হয়ে তুমি ঘর ছেড়ে পথে নেমেছ। অভিপূর্বক নি ধাতু অ ইজ ইকুয়াল টু অভিনয়। এগুলো সব বম্বে ইন্ডোর স্টুডিওর ভেতরের অভিনয়ের ছবি। অন্তত একজন অভিনেত্রীকে তুমি নিশ্চয়ই চিনবে, পুষ্পা, দেখো না। ছবির বান্ডেলটা রুবি তুলে নিল। দেখতে দেখতে সে তন্ময় হয়ে গেল। প্রত্যেকটা ছবি সে খুব খুঁটিয়ে দেখল। প্রত্যেকটা ছবিতে একজন সুদর্শন পুরুষের মাথায় ঢেড়া চিহ্ন দেওয়া আছে দেখছি। কেন? ওই লোকটাকে আমরা খুঁজছি। কি আশ্চর্য, ওই লোকটাকে যে আমিও খুঁজি কৌশিকদা। মানে তুমি মোস্তাক আহমেদকে খুঁজছো কেন? মোস্তাক আহমেদ নয় তো, ওর নাম ঝানু, ঝানু মল্লিক। আসানসোল সদর পুলিশ স্টেশনে ওর নামে ডায়েরি করেছি 4-5 বছর আগে। ও আমার সর্বস্ব 1,600 টাকা নিয়ে বোম্বাই পালিয়ে গেছে। তারপর থেকে আর ওকে খুঁজে পাইনি। তুমি শিওর? তুমি ছাড়া আর কেউ ওকে চিনবে? কেন চিনবে না? অন্তত 10-15 জন ছেলে মেয়ে আসানসোল কলেজের সোশ্যালে যারা নাটক অভিনয় করেছিল তারা সবাই চিনবে, কারণ ও তো ছিল আমাদের ড্রামা ডিরেক্টর। প্রফেসর জগদীশ মিত্র চিনবেন, যতীন দত্ত চিনবে। যতীন ছিল স্টুডেন্ট ইউনিয়নের সেক্রেটারি। এসো দেখি আমার সঙ্গে, আমি ফোনে যোগাযোগ করে দিচ্ছি। তুমি ওকে বলো 6,000 টাকা 4 বছরে অন্তত 8,500 হয়েছে সুদে আসলে। রবিবার বিকেলের মধ্যে টাকাটা মিটিয়ে না দিলে তুমি আইনত ব্যবস্থা নেবে। বেশ কড়া মেজাজে বলবে, বুঝেছো? শিওর। না, ফোনটা তুমিই করো। এই নাও টেকনিশিয়ান স্টুডিওর নাম্বার। হ্যালো, মিস্টার মোস্তাক আহমেদকে কাইন্ডলি একটু ডেকে দেবেন। আহমেদটা, তোমাকে কে খুঁজছি? মহিলা কণ্ঠ। মোস্তাক আহমেদ, কে বলছেন? আমার নাম রুবি রায়, আসানসোলের রুবি রায়। কলেজ সোশ্যালে বিজয়াতে বিজয়ের রোল করেছিলাম আপনার ডাইরেকশনে। আপনি আমলদল বকছেন ম্যাডাম? আমি আসানসোলে কখনো যাইনি। সেখানকার কোনো রুবি রায়কে আমি চিনি? হ্যাঁ চেনেন, তখন আপনার নাম ছিল জগৎ মল্লিক। আমার 6,000 টাকা মেরে দিয়ে। কাজের সময় অহেতুক আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমার নাম মোস্তাক আহমেদ। জগৎ মল্লিক বা পূরবী রায়কে আমি চিনি না। পূরবী রায় নয়, রুবি রায়। অল দ্য সেম টু মি। ও প্রান্তে টেলিফোনটা ধারক যন্ত্রে ফিরে গেল। কৌশিক এতক্ষণ এক্সটেনশনে দুপক্ষের কথাই শুনেছে। সেও এবার ফোনটা নামিয়ে রাখে। রুবিকে প্রশ্ন করে, তোমার আইডেন্টিফিকেশনে কোনো ভুল হলো না তো রুবি? তুমি টালিগঞ্জে গিয়ে সচক্ষে ওকে দেখলে চিনতে পারবে? কোনো প্রয়োজন নেই কৌশিকদা, আমি 100% শিওর। লোকটা সব জেনে বুঝে ন্যাকা সাজছে। ওই লোকটাই জগৎ মল্লিক, ওই ঝানু মল্লিক। গলার আওয়াজেও ওকে চিনেছি। অল রাইট, আমি দেখছি। অন্য জাতের ওষুধ দিতে হবে।
এশিয়ান স্টুডিও, কাকে খুঁজছেন? মিস্টার মোস্তাক আহমেদ, এক্ষুনি টেলিফোনে কথা বলছিলেন। ধারে কাছেই আছেন নিশ্চয়ই? আমি মোস্তাক আহমেদ। আপনি কে বলছেন? আমি ভবানী ভবন মিসিং স্কোয়াড ইউনিটের ইন্সপেক্টর আব্দুল কাদের বলছি। আমাকে খুঁজছেন কেন? একটু আগে আপনি একটি মহিলার সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন, তাই না? উনি এখান থেকেই ফোন করেছিলেন, আমার পাশেই দাঁড়িয়ে আছেন। কে বলছিলেন না? হ্যাঁ, সাম মিস অথবা মিসেস পুরবী দেবী। এক্স্যাক্টলি, ওই মিস বা মিসেস পুরবী দেবীর 6,000 টাকা হাতিয়ে নিয়ে সাম মিস্টার জগৎ মল্লিক ওরফে কাপ্তেন ঝানু মল্লিক 4 বছর আগে আসানসোল থেকে নিরুদ্দেশ হয়। আপনি কি ওই মিস বা মিসেস পুরবী অথবা কাপ্তেন জগৎ বা ঝানু মল্লিককে চিনতে পারছেন? মসিয়ে মোস্তাক আহমেদ। আপনি এসব কি বলছেন স্যার? আমি ওদের কাউকে... লুক হিয়ার মসিয়ে আহমেদ, আমি আপনাকে কাল বিকেল 4টে পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যে যদি আপনার অভিন্ন হৃদয় বন্ধু মিস্টার জগৎ বা ঝানু ওই মিস অথবা মিসেস পুরবী দেবীর 8,000 টাকা ফেরত না দেয়, তাহলে... আপনি আমার কথা শুনুন স্যার, আমি এদের কাউকে চিনি না। আমার কথাটা এখনো শেষ হয়নি মসিয়ে আহমেদ। কাল বিকেল 4টের মধ্যে মিস রায়কে 8,000 টাকা ফেরত না দিলে আমি ঝানু মল্লিকের কোমরে দড়ি বেঁধে আসানসোলে নিয়ে যাব আইডেন্টিফিকেশন প্যারেডে। প্রফেসর জগদীশ মিত্র তাকে চিনবেন, ওদের স্টুডেন্ট ইউনিয়নের যতীন দত্ত। সে এখন আসানসোলে ডিএস অফিসের আপার ডিভিশন ক্লার্ক, ঝানু মল্লিককে শনাক্ত করবে। সুতরাং আপনার অভিন্ন হৃদয় বন্ধুকে বলুন যে ওই মিস রায়কে কাল বিকেল... আপনি আমার কথাটা শুনুন স্যার, রুবি রায়ের ঠিকানাটা পর্যন্ত... নাও ইউ আর টকিং মসিয়ে আহমেদ। কি নাম বললেন? রুবি রায়। পুরবী রায় নয় তাহলে? একটা কাগজ পেন্সিল নিন, মাদাম মোয়াজেল রুবি রায়ের টেলিফোন নম্বরটা লিখে নিন। সল্ট লেকের সুনীল রায়ের নম্বরটা কৌশিক ওকে শুনিয়ে দিল। কিন্তু কাল কি হবে স্যার? কাল তো পরবের দিন, বুঝতেই পারছেন, ঈদুল ফিতর। আরে সে তো আপনার আমার, সেই কাফেরের বাচ্চা ঝানু মল্লিকের কাছে আবার পরবের দিন কি? না, তা বলছি না, বলছি যে কাল তো ব্যাংক বন্ধ, পরশু রবিবার, সোমবারের আগে... আরে মশাই, সে আপনার অভিন্ন হৃদয় বন্ধু বুঝবে, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আপনি বন্ধুকে খবরটা দিয়ে দেবেন, টেলিফোন নম্বরটা জানিয়ে দেবেন, ব্যাস আপনার ডিউটি খতম। প্রয়োজনে ঝানু মল্লিকই মিস রায়ের কাছে টেলিফোনে ক্ষমা চেয়ে নেবে, সোমবার পর্যন্ত সময় চেয়ে নেবে। কিন্তু আপনাকে, আই মিন ফিল্ম আর্টিস্ট পুষ্পা দেবীর এক্স কম্বাইন্ড হ্যান্ড মোস্তাক আহমেদ সাহেবকে আমি আর একটা কথা বলতে চাই। হ্যালো হ্যালো, আপনি শুনছেন? গোয়ালিয়রের গায়কোয়াড় ফ্যামিলির মুকুটের দামটা লাখ টাকার ওপর, সেটা ওই ঝানু মল্লিকের ছিঁচকে চুরির পেটি কেস নয়। হঠাৎ গা ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না, আপনার উপর কিন্তু পুলিশ 24 ঘন্টা প্লেন ড্রেসে নজর রাখছে। আর আমাদের এই কথোপকথনটাও থানায় টেপ রেকর্ড হয়ে থাকলো ফর ফিউচার এভিডেন্স। মোস্তাক আহমেদ কোনো জবাব দেওয়ার সুযোগ পেল না, কারণ তার আগেই কৌশিক টেলিফোনটা ধারক অঙ্গে নামিয়ে রেখেছে। গুড ওয়ার্ক। সন্ধেবেলা বাসু সাহেব গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়েছেন। রানু দেবী খুলে বসেছেন টিভি। সুজাতা আর কৌশিক নিজেদের দ্বিতলের ঘরে বসে আলোচনা করছে। গোয়ালিয়রের রাজমাতার কাছ থেকে যে দায়িত্বটা তারা নিয়ে এসেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো কাজেই হাত দেওয়া হয়নি। মামু বোধহয় ফিরে এলেন, নিচে একটা গাড়ি দাঁড়াবার আওয়াজ পেলাম মনে হচ্ছে। কৌশিক উঠে গিয়ে জানালা থেকে নিচের দিকে দৃষ্টি দিল। তোমার অনুমান ভুল হয়েছে সু, মামুর পুষ্পক রথ নয়, একটা বড় লিমুজিন, ক্যাডিলাক বা প্লিমাউথ হবে, ওপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। একটু পরে বিশে ওপরে উঠে এসে বলল, এখন দেখা করতে চাইছেন? কার সঙ্গে? আপনার সঙ্গে। এই যে ভিজিটিং কার্ড। কৌশিক ওর হাত থেকে ভিজিটিং কার্ডটা নিয়ে দেখল গায়কোয়াড় অ্যান্ড অ্যাসোসিয়েটস, নিচে রিপ্রেজেন্টেটিভের নাম লেখা MK দস্তুর। ইনি আবার কে? নিঃসন্দেহে জনার্দন গায়কোয়াড়ের দূত। যাই দেখে আসি। গেঞ্জি গায়ে যেও না প্লিজ, পাঞ্জাবিটা অন্তত গায়ে দিয়ে যাও। কেন? অফিস আওয়ারের বাইরে লোকটা দেখা করতে এসেছে আমার রেসিডেন্সে, মামুর ভাষায় আনঅ্যাপয়েন্টেড ইন্ট্রুশন, পাঞ্জাবি পরতে যাব কেন? আমার অনুরোধে? সেটা আলাদা কথা। পাঞ্জাবি গলিয়ে নিচে এসে কৌশিক দেখে বিশে আগন্তুককে সুকৌশলীর অফিস ঘরে যত্ন করে বসিয়েছে। কৌশিক ঘরে প্রবেশ করতেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি দস্তুর, মিস্টার জে গায়কোয়াড়ের পার্সোনাল সেক্রেটারি। বিশেষ একটা জরুরি প্রয়োজনে টেলিফোন না করেই এসেছি। আপনি যে দেখা করলেন এর জন্য কৃতজ্ঞ। ঠিক আছে, বসুন, বলুন কি ব্যাপার। ভদ্রলোক পুনরায় আসন গ্রহণ করে
পকেট থেকে একটা লম্বাটে খাম বের করে বাড়িয়ে ধরে বললেন, আমার বলার কিছু নেই স্যার, এই চিঠিটা আপনাকে পাঠিয়েছেন, কাইন্ডলি পড়ে দেখুন। সুদৃশ্য লেফাফা, বাঁ দিকের নিচে প্রেরকের নাম ঠিকানা ছাপা, জনার্দন গায়কোয়াড়। কৌশিক লক্ষ্য করে দেখল খামটা শুধু আঠা দিয়েই সাঁটা হয়নি, ছোট্ট একটা গালা মোহরও করা হয়েছে। রক্তিম বৃত্তের মাঝখানে মনোগ্রাম করা দুটি অক্ষর জড়াজড়ি করে রয়েছে, জেজি। কৌশিক তার টেবিলে এসে বসেছে এতক্ষণে। খামখানা খুলে চিঠিটা বের করে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিল। জেজির লেটার হেডে হাতে লেখা ইংরেজি চিঠি। ডিয়ার মিস্টার মিত্র, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়াটা অত্যন্ত জরুরি, অবিলম্বে। আপনার আমার দুজনেরই স্বার্থে। সৌজন্যের নির্দেশে আমারই আপনার বাড়িতে হয়তো যাওয়া উচিত, যেহেতু প্রস্তাবটা আমি তুলেছি, কিন্তু বিশেষ কারণে সাক্ষাৎকারটা আমার গরিবখানায় হওয়াই বাঞ্ছনীয়। গাড়ি নিয়ে আমার একান্ত সচিব যাচ্ছে। আপনি যদি ওই গাড়িতেই চলে আসতে পারেন, যাতায়াত বাদে আধ ঘন্টা সময় নষ্ট করে, তাহলে কৃতার্থ হব। বলা বাহুল্য, আপনার প্রফেশনাল ফি মেটাবো। তা আপনি আমার প্রস্তাব নিন বা না নিন। নেয়ার যদি তা সম্ভবপর না হয়, সেক্ষেত্রে আমি আপনার বাসাতে যাব আজ রাত্রেই। কটার সময় গেলে আপনার অসুবিধে হবে না তা পত্রবাহকের মারফত জানাবেন। আর একটা অনুরোধ, ব্যাপারটা যেন গোপন থাকে, অন্তত আমাদের সাক্ষাৎ হওয়ার সময় পর্যন্ত। নমস্কার ও শুভেচ্ছা সহ প্রতীক্ষারত ভবদীয় জে-জি। চিঠিটা পড়া শেষ করে কৌশিক মুখ তুলে বলল, চিঠিতে মিস্টার জে-জি কি লিখেছেন তা কি আপনার জানা আছে? দুধ শুধু অবদ্ধ নয়, অবদ্ধ। আমার মুখ খোলা বারণ স্যার। আমাকে আদেশ করা হয়েছে আপনি রাজি হলে আপনাকে আলিপুরে নিয়ে যেতে, না হলে আপনার মৌখিক জবাবটা জেনে যেতে। ঠিক আছে, আপনি বসুন, আমি তৈরি হয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। আমি আপনার সঙ্গে যেতে রাজি হলে আপনাকে ধন্যবাদ জানাবার পারমিশনটা তাহলে আপনার স্যার দুধকে দিয়ে রেখেছেন। দস্তুর সহাস্যে নীরব রইলেন। আলিপুরের গায়কোয়াড় ক্যাসেল অনেকটা জমি নিয়ে। দ্বিতল প্রাসাদ, সামনে একটা বড় সবুজ ঘাসে ছাওয়া লন, তার একটা অংশে কিছু বেতের চেয়ার টেবিল। সে অংশটায় সবুজ রঙের কাঠের একটা পারগোলা বা চন্দ্রাতপ, তাতে লতানে জুঁই আর বোগেনভেলিয়া জড়াজড়ি করে গন্ধবর্ণের সমাহার ঘটিয়েছে। কিছু দূরে একটা কৃত্রিম ফোয়ারা, পার্টবাথ, মর্মর নগ্নিকা। গেট থেকে একটা নুড়ি বেছানো পথ এসব বেষ্টন করে পোর্চের দিকে এসে থেমেছে। প্রকাণ্ড গাড়িটা এসে তার তলায় দাঁড়াতেই ছুটে এলো উর্দিধারী খিদমতগার। গাড়ির দরজা খুলে অ্যাটেনশনে দাঁড়ালো। একান্ত সচিব নমস্কারান্তে বিদায় নিল। বাটলার কৌশিককে নিয়ে বসালো ড্রয়িং রুমে। প্রকাণ্ড হলকামরা পার হয়ে ছোট্ট একটি ঘর, একান্ত সাক্ষাৎকারের উপযোগী। খানচারেক গদি আঁটা সোফা, মাঝে আস্বচ্ছ কাঁচের টেবিল। টেবিল ফ্যান আছে কিন্তু চলছে না, ঘরটা বাতানুকূল করা। বাটলার ওকে নিয়ে এসে বসালো সেই ঘরে। একটু পরেই এলেন জনার্দন। পরনে পায়জামা, ঊর্ধ্বাঙ্গে একটা ঢিলে ঢোলা আলখাল্লা জাতীয় পোশাক, তার কোমরে রঙিন দড়ি দিয়ে বাঁধা। তবে ড্রেসিং গাউন বলা যায় না, কারণ পোশাকটি হাই কলার এবং তা মাথা গলিয়ে পড়তে হয়। হয়তো এটা ওদের খানদানি দর্জি ঘরানার একটা আবিষ্কার। জনার্দন করমর্দন করলেন না, হাত জোড় করে বললেন, আপনি যে আসতে রাজি হয়েছেন এই জন্য ধন্যবাদ। কি জানেন মিস্টার মিত্র, আমি চাইনি যে কেউ আন্দাজ করুক যে আপনাতে আমাতে সাক্ষাৎ হয়েছে। সেক্ষেত্রে আপনার উচিত ছিল মিস্টার দস্তুরকে ট্যাক্সি নিয়ে যেতে বলা। কারেক্ট, ওদিকটা আমার খেয়াল হয়নি। যাক, কি ফরমাইশ করবো বলুন? চা না কফি অথবা ঠান্ডা কিছু? আমি সৌজন্য সাক্ষাতে আসিনি মিস্টার গায়কোয়াড়, পানাহারের কোনো প্রয়োজন নেই। তা কি হয়? আপনি দ্বিতীয়বার এলেন অধমের গরিবখানায়, প্রথমবার তো কোনো রকম আপ্যায়ন করার সুযোগই আমি পাইনি। দ্বিতীয়বার? আমার তো যতদূর মনে হয় আপনার এই প্রাসাদে এই প্রথমবার এলাম। না না না, আমি আমাদের গোয়ালিয়রের গরিবখানার কথা বলছি। আপনি সস্ত্রীক সেখানে পায়ের ধুলো দিতে গেলেন, অথচ আমি তখন অনুপস্থিত। ক্যা আফসোস কি বাত। একটু চমকালেও
নিজেকে সামলে নেয় কৌশিক। বুঝতে পারে সমস্ত সাবধানতা সত্ত্বেও রাজমাতা তথ্যটা পুত্রের কাছে গোপন রাখতে পারেননি। সে তো আপনার মায়ের আমন্ত্রণে গিয়েছিলাম, আপ্যায়নের ত্রুটি তিনি হতে দেননি কোনো রকম। শুনে আশ্বস্ত হলাম। যাক, তাহলে তথ্যটা সঠিক, আপনারা দুজনেই গোয়ালিয়র ঘুরে এসেছেন। তৎক্ষণাৎ নিজের ভুলটা বুঝতে পারে কৌশিক। জনার্দন নিশ্চিতভাবে তথ্যটা জানত না, আন্দাজ করেছিল মাত্র। তার মানে গোয়ালিয়রের রাজবাড়ি থেকে ট্রাঙ্ক কলে যে ব্যক্তি খবরটা ওকে জানিয়েছেন সে শুধু ওদের চেহারার বর্ণনাই দিতে পেরেছিল, পরিচয় নয়। কৌশিক এবার আরো সাবধান হয়ে যায়। জনার্দন বলেন, তা মায়ের দেওয়া কাজটার কতদূর কি হলো? কিছু ডকুমেন্টারি এভিডেন্স জোগাড় করতে পারলেন? কিসের এভিডেন্স? কিসের আবার? যে দায়িত্বটা গ্রহণ করেছেন তার। মিস পুষ্পা বিবাহিতা কিনা? দেখুন, এক মক্কেলের গোপন কথা দ্বিতীয় মক্কেলের সঙ্গে আলোচনা করায় যে সৌজন্যের নিষেধ, এই প্রাথমিক শিষ্টাচারটাও কি আপনার জানা নেই? কিন্তু আমরা যে মার ছেলে। তার মানে আপনি প্রকারান্তরে বলতে চান যে আপনি যে প্রস্তাবটা জানাবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন সে বিষয়ে আপনার মায়ের সঙ্গে আমি খোলাখুলি আলোচনা করতে পারি, যেহেতু আপনারা মার ছেলে। That's a good return. নিচু হয়ে সেন্টার টেবিলের তলায় একটা পুশ বাটন টিপলেন জনার্দন। তৎক্ষণাৎ হল কামরার দিক থেকে এসে উপস্থিত হল উর্দি পরা একজন খিদমতগার। জনার্দন তাকে দাক্ষিণাত্যের কোনো ভাষায়, সম্ভবত তেলেগুতে কিছু নির্দেশ দিলেন। লোকটা ঝুঁকে সালাম করল। ওপাশে সরে গিয়ে দেওয়াল জোড়া ট্যাপেস্ট্রি পর্দাটা সরিয়ে দিল। দেখা গেল সেদিকে আছে মেহগিনি কাঠের একটা লিকার ক্যাবিনেট আর ফ্রিজ। লোকটা নিপুণ হাতে সার্ভ করল স্কচ হুইস্কি, দুটো গ্লাস, এক প্লেট কাজু বাদাম এবং পোর্সেলিনের পাত্রে বরফের কিউব আর টংস। মাঝের টেবিলে সবকিছু সাজিয়ে দিয়ে পুনরায় সালাম করে নিষ্ক্রান্ত হলো ঘর থেকে। জনার্দন বললেন, আমি যে গোয়ালিয়রে গিয়েছিলাম এটা না হয় গোয়েন্দা মারফত জেনেছেন, কিন্তু আমি মদ্যপান করি কিনা তা আপনি জানলেন কি করে? আন্দাজটা ভুল হয়েছে বলতে চান? আগে হ্যাঁ, আংশিক। আমি ড্রিঙ্ক করে থাকি, তবে পার্টিতে, অবসর সময় বা ফুর্তি করার ইচ্ছে হলে, অথবা কারোর বাড়িতে সৌজন্য সাক্ষাতে গেলে, নট ডিউরিং প্রফেশনাল ডিউটিজ। আবার বলি মিস্টার গায়কোয়াড়, আমি সৌজন্য সাক্ষাতে আসিনি। জনার্দন এবারও অফেন্স নিলেন না, কিন্তু কিঞ্চিত গম্ভীর হয়ে গেলেন। নিজের হাতেই মদের বোতলটা পেছনের ক্যাবিনেটে রেখে ফিরে এসে বসলেন নিজের আসনে। ঠিক আছে, তাহলে কাজের কথাটাই শুরু করা যাক। জাস্ট আ মোমেন্ট স্যার। কাজের কথাটা আমরা আলোচনা করব বাইরে, আপনার বাগানে, ওই পারগোলার নিচে বেতের চেয়ারে বসে। হঠাৎ এই প্রস্তাবটা যখন গোপন, আপনি চিঠিতে তাই বলেছিলেন, তখন এই চার দেওয়ালের বাইরে খোলা মাঠেই হওয়া ভালো। কথায় বলে দেওয়ালেরও কান আছে। কারেক্ট কারেক্ট, কথাটা আমার খেয়াল করা উচিত ছিল। দেওয়ালের কান থাক না থাক, কনসিল টেপ রেকর্ডিং গ্যাজেট তো থাকতে পারে। এক্ষেত্রে তা যদিও নেই, তবুও আমি আপনার প্রস্তাবে এক কথায় রাজি। চলুন চলুন চলুন। বাইরে এসে ওরা দুজন বাগানে বেতের চেয়ারে বসলেন। জনার্দন বললেন, প্রথমেই আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই। আপনি আমার প্রস্তাব গ্রহণ করুন অথবা প্রত্যাখ্যান করুন, কথাটা শুধু আমাদের দুজনের মধ্যেই গোপন থাকবে। রাজি? আগে না, রাজি নই। আপনি যে প্রস্তাব দেবেন তা আমার বিজনেস পার্টনারকে বাড়ি ফিরেই জানাবো, এবং মিস্টার বাসুকেও জানাবো। জনার্দন এক দৃষ্টে ওর দিকে 10 সেকেন্ড তাকিয়ে থাকলেন, তারপর বললেন, হ্যাঁ, আপনার বিজনেস পার্টনারকে জানাতে চাইবেন এ কথা আন্দাজ করেছিলাম, কিন্তু মিস্টার বাসুকে কেন? সুকৌশলী কি একটা পৃথক প্রতিষ্ঠান নয়? হ্যাঁ তাই, তবে আমরা একটা ইউনিট হিসেবে একত্রে কাজ করি। মিস্টার বাসুর কাছ থেকে আমি কিছু গোপন করতে পারবো না। তাহলে তো চলবে না, সেক্ষেত্রে এখানেই থামতে হবে আমাকে। থামুন, তার মানে আমাদের আলোচনা এখানেই শেষ। আপনি কাইন্ডলি আপনার ড্রাইভারকে ডেকে পাঠান, আমি কোনো কনসালটেশন ফি দাবি করছি না। নতনেত্রে জনার্দন আবার কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, অল রাইট আই এগ্রি, কিন্তু কথা দিন এটা আপনি প্রেসকে জানাবেন না, বাইরের কাউকেও জানাবেন না। শিওর, কথা দিলাম।
গোয়ালিয়রের রাজপরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক খুব নিকট নয়। আমার ঠাকুরদার জ্যাঠামশাই প্রাক স্বাধীনতা যুগে গোয়ালিয়রের সিংহাসনে বসতেন। আমরা রাজপরিবারের রিশতেদার মাত্র। তবু আমার মাকে ওখানকার সবাই রাজমাতা বলে, আমাদের বাড়িটাকে বলে প্যালেস। রাজপুত্র না হলেও আমি আমার স্বর্গত পিতৃদেবের জ্যেষ্ঠ পুত্র। আমার নানা জাতের বিজনেস আছে, এমনকি হিন্দি ফিল্ম বেনামে প্রডিউস করাও আছে। ফলে মাসিক ব্যবস্থায় আমাকে কিছু গোয়েন্দাকে নিয়োগ করতে হয় নানা রকম তথ্য সংগ্রহ করতে। কেমন করে জেনেছি তা জানতে চাইবেন না, কিন্তু আমি জানতে পেরেছি যে আপনি আজ দুপুরে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে একটা টেলিফোন করেছিলেন বেলা 1:40। কি ঠিক বলছি? এটা আপনার প্রস্তাব নয়, আপনার গোয়েন্দা পরিবেশিত একটা তথ্য। সেটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। এ পর্যায়ে আমি স্বীকার বা অস্বীকার করব কেন? আলোচনার খাতিরে ধরে নিচ্ছি যে আমার সংগৃহীত তথ্যটাই সঠিক। আপনি ওখানে মোস্তাক আহমেদকে টেলিফোনে ডেকে নির্দেশ দেন যে সে, অর্থাৎ তার অভিন্ন হৃদয় বন্ধু ঝানু মল্লিক, যেন আগামীকাল বিকেল 4টের ভিতর নিউ আলিপুরের একটা বিশেষ ঠিকানায় মিস্টার বাসুর মক্কেল মিস রুবি রায়কে নগদে 8,000 টাকা পৌঁছে দেয়। কারেক্ট? আই এম সরি, আলোচনাটা একটা প্রস্তাবে পরিণত হওয়ার প্রয়োজনে ধরে নেওয়া যাক এটা কারেক্ট। কি ঠিক আছে? বলে যান। জনার্দন যখন বাগানে উঠে আসেন তখন ছোট্ট একটা অ্যাটাচি কেস হাতে নিয়ে এসেছিলেন। এবার সেটা বাড়িয়ে ধরলেন। এতে 10, 20 আর 50 টাকার নোটে নগদ 20,000 টাকা আছে। আমার প্রস্তাব এটি আপনি গ্রহণ করুন। 8 দুগুণে 16,000 হচ্ছে মিস রুবি রায়ের কম্পেনসেশন, বাকি 4,000 সুকৌশলীর সার্ভিস চার্জ। অ্যাটাচি কেসটা খুলে ধরলেন জনার্দন। সত্যি সেটা খুচরো নোটে বোঝায়। ডালাটা বন্ধ করে সেটা মাটিতে নামিয়ে রাখলেন। প্রস্তাব তো পেশ করেছি, এবার বলুন আপনি রাজি? রাজি হব কি করতে? 16,000 টাকা মিস রায়কে পৌঁছে দেওয়ার পারিশ্রমিক হিসেবে নিশ্চয়ই আপনি 4,000 টাকা আমাকে দিচ্ছেন না। পরিবর্তে আপনি কি চান? পরিবর্তে আর কিছুই চাইছি না আমি, ওইটুকুই আমার প্রস্তাব। মিস রায় তার ঝানুদার কাছ থেকে 8,000 টাকা নেবে না, আমার কাছ থেকে পরিবর্তে 16,000 টাকা নেবে। ব্যাস? ইয়েস, ব্যাস এইটুকুই আমি চাইছি। অল রাইট, আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছি, এবার আপনিও কিছু প্রতিশ্রুতি দিন, তাহলেই আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারি। বলুন। এই আর্থিক লেনদেনের কোনো হিসেব ভবিষ্যতে আপনি কোনোদিন চাইবেন না। রুবি রায় তার ঝানুদার বিরুদ্ধে 6,000 টাকা চুরির মামলা দায়ের করুক, অথবা আপনি পুলিশ কেস হিসেবে আদালতে মামলাটা তুললে রুবি কোনো সাক্ষী দেবে না। আপনার উকিল তাকে সাক্ষীর কাঠগড়ায় তুলবে না, সমন ধরাবে না। এগ্রিড? আপনি ঠিকই আন্দাজ করেছেন মিস্টার মিত্র, সেটাই আমার পরিকল্পনা। কিন্তু কেন জানেন, ওই লোকটা উঁচিয়ে আছে, আর আমাদের বিয়ের তারিখ অ্যানাউন্সমেন্ট হলেই ও আমাদের দুজনকে উকিলের চিঠি ধরাবে, দাবি করবে ও হচ্ছে পুষ্পার প্রথম পক্ষের স্বামী। কথাটা সত্যি? না, সত্যি নয়, মিথ্যে, একটা হিমালয়ান্তিক মিথ্যে। এই দেখুন। অ্যাটাচি কেসের ভেতর থেকেই উনি টেনে বের করলেন একখণ্ড কাগজ এবং টর্চ। আলো জেলে কাগজটা মেলে ধরলেন কৌশিকের সামনে। সেটা অত্যন্ত দুর্বোধ্য হরফে লেখা। এটা আবার কি? এ তো উর্দু। আমি উর্দু টুর্দু জানি না। না না, উর্দু না, ফার্সি। এটা হচ্ছে মোস্তাক আহমেদের মুসলিম বিবাহের দলিলের একটা জেরক্স কপি। পুষ্পার কাছ থেকে সংগ্রহ করেছি আমি। এটা জাল। এই জাল দলিলে উল্লিখিত মৌলবী যিনি ওদের বিয়ে দিয়েছেন তিনি বেহেশতে গেছেন। যে দুজন তথাকথিত সাক্ষী আছেন তাদের একজন মৃত, অন্যজন আহমেদের পেটোয়া লোক। আদালতে এ দলিল দাঁড়াবে না, কিন্তু একটা স্ক্যান্ডাল তো হবে, আর সেটাই চাইছে মোস্তাক, পুষ্পার উপর প্রতিশোধ নিতে। আপনি তো 20,000 টাকা আমাকে দিতে চাইছেন, ওটা মোস্তাককে দিলে সে রাজি হবে না? না, সে নগদ 1 লাখ টাকা চায়। 1 লক্ষ? তাতে আপনি রাজি নন? না, কারণ 1 লাখ টাকা সে ব্ল্যাক মানিতে নেবে না। মানে? এ তো তাজ্জব কথা বলছেন মশাই, হোয়াইট মানি চাইছে? হ্যাঁ, তাজ্জবই। শুনুন তাহলে, আমি প্রযোজক হিসেবে একটা টেকনিক্যালার হিন্দি ছবি তোলবার আয়োজন করছি।
কাহিনীর সত্য ক্রয় করা হয়েছে, স্ক্রিপ্টও প্রায় তৈরি। পরিচালক হিন্দি ছবির জগতে একজন সফল ব্যক্তিত্ব, নায়িকা পুষ্পা। মোস্তাক আহমেদের দাবি সেই ছবিতে পুষ্পার বিপরীতে তাকে নায়কের চরিত্রে অভিনয় করতে দিতে হবে। মুস্তাক সুদর্শন, ভয়েস টেস্টিংয়ে বহুদিন আগেই সে উতরে গেছে। ছোটোখাটো 2-4টে চরিত্রে অভিনয় করেছিল এককালে, তারপর সুযোগ না পেয়ে সিনেমার জগতের নেপথ্যে সরে গেছে। আমি তাকে নায়কের চরিত্রে অভিনয় করতে দিতে রাজি হতে পারি না বেশ কিছু কারণে। প্রথম কথা হলো, পুষ্পা তাতে কোনো মতেই রাজি নয়। মোস্তাক এককালে তার কুক কাম ড্রাইভার ছিল, আজ সে খ্যাতনামা তারকা। ফলে সেই প্রাক্তন রাধুনির সঙ্গে প্রেমের দৃশ্য অভিনয় করতে পুষ্পা রাজি হবে না, এটাই স্বাভাবিক। আবার নায়িকা বদল করলে মুস্তাক রাজি নয়। সে এক ঢিলে 3-3টে পাখি মারতে উদ্যত। প্রথমত লাখ টাকা পারিশ্রমিক, দ্বিতীয়ত সিনেমার জগতে নতুন করে ফিরে আসার সম্ভাবনা, আর শেষ কথা পুষ্পার সঙ্গে প্রেম করার সুযোগ। হোক না কেন তা অভিনয়। ঠিক আছে, আপনার প্রস্তাবটা শুনলাম। এখনই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, আমাকে রুবির সঙ্গে আলোচনা করে দেখতে হবে। আর অ্যাটাচি কেসটা আপনি উঠিয়ে নিন মিস্টার গায়কোয়াড়, আমি কাল আপনাকে টেলিফোন করে জানাবো। কাল বিকেল 4টের আগে নিশ্চয়ই। আমি চাই না আপনার মক্কেলের সঙ্গে তার ঝানুদার সাক্ষাৎ হোক। বুঝলাম, কিন্তু আপনি যা চাইছেন তাতে রুবি রাজি হবে কি না? ইয়েস, বাড়তি 8,000 টাকা পেলে সেটাও আমাকে জেনে নিতে হবে। অল রাইট স্যার, আমি প্রতীক্ষায় থাকবো। আপনার অনেকটা সময় নষ্ট করেছি, কিছুটা কম্পেনসেট করতে দিন। একটা ছোট্ট গিফট দিই। কি সেটা আগে শুনি। পুষ্পার বিয়ের এই জাল দলিলের জেরক্স কপিটা, এটা আমার মাকে পাঠিয়ে দিয়ে ওই তরফ থেকে আপনি মোটা ফি আদায় করতে পারবেন। গোয়ালিয়রে মা অনায়াসেই ফার্সিতে দক্ষ রিডার জোগাড় করতে পারবেন। বিবাহের দলিলটা জাল না সাচ্চা তা তদন্ত করে দেখতে পারবেন। এটা কাইন্ডলি নিয়ে যান। আপনি আমার প্রস্তাব গ্রহণ করছেন অথবা করছেন না, তার সঙ্গে এই ছোট্ট উপহারটির কোনো সম্পর্ক নেই। প্লিজ অ্যাকসেপ্ট ইট অ্যান্ড সে গুড নাইট। কৌশিক হাত বাড়িয়ে কাগজখানা নিয়ে নিল। গুড নাইট মিস্টার গায়কোয়াড়। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী অভিপূর্বক নি ধাতু অয়ের কাঁটা অবলম্বনে অভিনয়ের কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।